সুপ্রিয় দর্শক শ্রোতা, জাতীয় সংবাদ সংগ্রহ সংস্থা এনএনসির পক্ষ থেকে দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকের এই অনুষ্ঠান শুরু করতে যাচ্ছি। আজকের অনুষ্ঠানটি সম্পর্কে আপনাদেরকে আগেই জানিয়ে দেওয়া হয়েছে, তারপরেও বলি, আমাদের এই জাতীয় সংবাদ সংগ্রহ সংস্থা এনএনসি কর্তৃক আয়োজিত জাতীয় শোক দিবস পালন উপলক্ষে আজকের এই আয়োজন। আজকের আয়োজনে আমরা ইতিমধ্যে যাদেরকে সংযুক্ত পেয়েছি, এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সঙ্গে সংযুক্ত হয়েছেন সাবেক সংসদ সদস্য জনাব অ্যাডভোকেট নাভানা আক্তার, আমাদের সাথে সংযুক্ত হয়েছেন অ্যাডভোকেট রাশিদা পারভিন, সংযুক্ত আছেন আমাদের জাতীয় সংবাদ সংগ্রহ সংস্থার প্যাট্রন এস এম নজরুল ইসলাম, ডেপুটি অ্যাটর্নি জেনারেল। সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকের এই শোক দিবস উপলক্ষে আয়োজনে আমরা যে একটি সঙ্গীত আমরা শুনে থাকি যে রাত পোহালে, যদি রাত পোহালে শোনা যেত বঙ্গবন্ধু মরে নাই, আমাদের যে আকুতি, আমাদের যেই বেদনা, সারা দেশের সারা বিশ্বের সেই বেদনার এক ভারাক্রান্ত হৃদয় নিয়ে আজকের এই অনুষ্ঠানকে আমরা সাজিয়েছি। আজকের অনুষ্ঠানে আমরা গতানুগতিক শেখ মুজিবুর রহমানকে নিয়ে, এই জাতীয় শোক দিবসকে নিয়ে যে সমস্ত সাধারণ আলোচনা হয় সেরকম কোনো আলোচনা না। আমাদের প্রত্যেকটি আলোচনায় এমন এমন দিকগুলো আসে যেই দিকগুলো স্বাভাবিকভাবে সাধারণভাবে আমরা শুনতে পাই না। অনেক কিছু ইতিহাসের বিকৃত ইতিহাসে বাংলাদেশ সয়লাব, তার মধ্য থেকে সলিড কথা খুঁজে নেয়ার জন্যই আমাদের সবসময় প্রচেষ্টা থাকে। আশা করি দর্শক শ্রোতা আজকের এই অনুষ্ঠান থেকেও এমন এমন তথ্য এই আমাদের আলোচকদের মধ্য থেকে পাবেন যেটি অন্য কোথাও হয়তোবা খুব কমই শুনেছেন। সেই প্রত্যাশা রেখে আজকের আলোচনার প্রথমেই আমি আলোচনা করতে বলবো আমাদের বিশিষ্ট আলোচক এবং এই জাতীয় সংবাদ সংগ্রহ সংস্থার যিনি প্যাট্রোনাইজ করছেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এস এম নজরুল ইসলাম স্যারকে, তার এই জাতীয় শোক দিবসে আমাদের জাতির কি করণীয় এবং আমরা আসলে এই শোক দিবসটি পালন করে আমরা কি জাতিকে জানাতে চাই, বোঝাতে চাই, আমাদের কি শিক্ষণীয় আছে, এই মোটামুটি এই দিকগুলো তুলে ধরবেন আমাদের সুপ্রিয় এবং সর্বজন শ্রদ্ধেয় এস এম নজরুল ইসলাম স্যার। ধন্যবাদ মাসুদ বিল্লাহ এবং এনএনসি। বিশেষ করে আরেকবার ধন্যবাদ জানাই আমার সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধুদের মধ্যে একটা বোন নাভানা এবং রাশিদা, দুই বোনকে একসাথে দিলাম, তার কারণ ওরা দুটোই আমার বোন। এই দুই বোনকে ধন্যবাদ জানাবার মধ্যে দিয়ে আমি একটা কথা বলতে চাই, এই যে ধন্যবাদ জানানো, এইটাই হলো আমাদের বাঙালির ঐতিহ্য। এবং এই ধন্যবাদ কি কারণে পায়, তার মেইন কারণ হলো এই যে আমরা একজনকে আপন করে নেই, একজন একজনকে ভালোবাসি। আমার আজকে যে নেতার কথা আলোচনা করতে চাচ্ছি, সে নেতাকে আমরা জাতির পিতা বলি, তার কারণে তিনি সমগ্র বাঙালি জাতিকে আপন করে নিয়েছিলেন। আমি একটা কথা যদি সংক্ষেপে বলি, আমরা পৃথিবীতে যত মানুষ আছি সমস্ত মানুষই কিন্তু আমরা বলবো মুসলমান। এখন কেউ স্বীকার করুক আর না করুক, আমরা বলবো মুসলমান। এবং এই গোটা মানুষের মধ্য দিয়ে পৃথিবীতে যত মানুষ আসছে সমস্ত মানুষকে আল্লাহ তাআলা মুসলমান হওয়ার জন্য যে লাস্ট সর্বশেষ কিতাব কোরআন পাঠাইছিলেন, সেটা কারণ হলো এক, যে সবাইকে জানাই দিয়েছে যে আমি সৃষ্টিকর্তা, আমার রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নবী এবং তোমরা আমার বান্দা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। কিন্তু আমরা কি এটা সবাই মানি নাই। এখনো পৃথিবীতে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি বিভিন্ন জাতি রয়েছে, কিন্তু যে কথাটা আমি বলতে চাচ্ছি, বঙ্গবন্ধু একজন মুসলমান হিসেবে প্রথমেই তার জন্ম যে পরিবারে হয়েছে, সে বরফির আব্দুল কাদের জিলানীর বংশধরের একটি মানুষ, এবং তার বাবা, দাদা, নানা সবাই ধার্মিক ছিলেন। তার মধ্যে দিয়ে তিনি একজন ধার্মিক ব্যক্তি হিসেবে তার মধ্যে সবচেয়ে বড় চেতনাবোধ ছিল একটি জাতিকে একটি
মানুষ হিসেবে তার মর্যাদার আসনে পৌঁছে দেওয়া। এখন আপনি চিন্তা করে দেখেন, বঙ্গবন্ধুকে আমরা কেন ভালোবাসবো না এবং কেন ভালোবাসবো, তার পিছনে দুটো কারণ আছে। একটা কারণ যে একটি মানুষ, আমরা সবাই যখন বড় হই তখন বাবা মা ভাই বোন আত্মীয় স্বজনের কথা চিন্তা করি, যখন ছোট থাকি তখন নিজের কথা চিন্তা করি, তারপর আস্তে আস্তে আরেকটু বাড়লে পরে আমরা সমাজের কথা চিন্তা করি, তারপর আর একটু বাড়লে পরে আমরা কি করি, গোটা পৃথিবীর মানুষের কথা চিন্তা করতে পারি। আমাদের এই চিন্তা চেতনা। কিন্তু একমাত্র ব্যক্তি বঙ্গবন্ধু, যিনি কিছুই না, যখন তার কোনো অবস্থানই নাই তখনই তিনি ছাত্র জীবনে তার বিদ্যালয়ের কথা চিন্তা করেছেন, তার এলাকার কথা চিন্তা করেছেন, তার মানুষের কথা চিন্তা করেছেন, এবং তার মানুষের কথা চিন্তা করার মধ্যে দিয়ে তিনি রাজনীতি শুরু করেন। আমি যে কথা বলছিলাম, যখন ক্লাস 8 কি 9 পড়েন তখন তিনি সরওয়ার্দী সাহেবকে তার ফরিদপুর স্কুলে উন্নয়নের জন্য অর্থ দিতে বলছেন, এবং না দেওয়া পর্যন্ত সেখান থেকে আসতে হবে, এবং সেখান থেকে তাকে ওয়াদা দিয়ে আসতে হয়েছে। এবং ওয়াদা দিয়ে আসতে হয়েছে বলেই সরওয়ার্দী সাহেব বলছিলেন, তুমি বড় হলে আমার সাথে দেখা করবে। আপনি দেখেন সামান্য বিষয়টা কিন্তু সামান্য, সরওয়ার্দী সাহেব তাকে এইটুকু কথা দিয়েছিলেন। এবং বঙ্গবন্ধু যখন বড় হয়ে মেট্রিক পাস করে যখন কলকাতা পড়তে গেলেন তখন সরওয়ার্দী সাহেবের সাথে দেখা করলেন, এবং ওইখানকার সমস্ত বিশিষ্ট রাজনীতিবিদদের সাথে সে একটা সম্পর্ক সৌহার্দ্য তৈরি করে নিলেন। এবং তাকে কিন্তু আমাদের মতো বড় লোক বা আমাদের দেশে এখনো যারা বড় বড় কর্তা ব্যক্তি তারা কিন্তু বড় বড় বাসা টাসা নিয়ে থাকে, কিন্তু বঙ্গবন্ধু সেই কলকাতার মেসে থেকে লেখাপড়া করতেন। লেখাপড়ার সাথে সাথে সে তার যে চিন্তা চেতনা, সেখান থেকে সে এক চুল এক বিন্দু পরিমাণ নড়েন নাই, না মরেন। আমি এই সংক্ষেপে বলে যাচ্ছি কেন 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 শোক দিবসের কথা আসবে এইটা বলতে হবে আমাকে। যেখান থেকে না নড়ার পরে বাংলাদেশ পাকিস্তান যখন ডিভাইড হয়ে গেল, পাকিস্তানের সাথে যখন আমরা একত্রিত হয়ে আসলাম 47 সালে বঙ্গবন্ধু অনুভব করলেন যে না, এই মাউরাদের সাথে মানে পাকিস্তানিদের সাথে আমাদের থাকা সম্ভব না। ঠিক সেই চিন্তা চেতনা থেকে সে বর্তমান বাংলাদেশ তৎকালীন পূর্ব পাকিস্তানে ফিরে আসার পরে প্রথমেই 48 সনে যখন এই কায়দাজুল মোহাম্মদ আলী জিন্না উর্দু ভাষা প্রচলন করার কথা বললেন, তখন সেখানে প্রতিবাদ করলেন। ছাত্রদের সাথে সে প্রতিবাদ করার মধ্য দিয়া 52 ভাষা আন্দোলন তার যথেষ্ট ভূমিকা আছে, যেটা হয়তো অনেকেই জানেন না। সেই কথাটা আমি আবারও আজকে একটু স্মরণ করে দিয়ে দিই। বঙ্গবন্ধু তখন জেলখানায় 144 যারা ভঙ্গ করতে হবে, ছাত্ররা সবাই চিন্তায় পড়ে গেল যে 144 যারা ভঙ্গ করতে হলে মানে তিনজন একত্রে বের হবে, তাহলে 144 যারা ভঙ্গ করে কি হবে, রাজনৈতিক প্রোগ্রামটাকে বাস্তবায়িত করা যায়। তখন তারা গেলেন বঙ্গবন্ধুর কাছে। বঙ্গবন্ধুর কাছে যাওয়ার পরে বঙ্গবন্ধু তাদেরকে বলছিলেন যে এই আইন কানুন ভাঙার বিষয়টা আমি অতটা ভালো বলতে পারবো না, তোমরা ঢাকা বারে যাও, ঢাকা বারে বড় বড় আইনজীবী আছে, তারা তোমাদেরকে বুদ্ধি করে দেবে। এবং আপনি জানলে আশ্চর্য হবেন, শুনলে আশ্চর্য হবেন যে ঢাকা আইনজীবী সমিতি যেখানে, সেখানে নিচতলা তখন রাশিদা নাভানার এবং রাশিদা দুইজনেরই মনে আছে, নিচতলা একটা কর্নায় আমরা সিনিয়ররা বসতো, দেওয়ান আব্বাস সাহেব বসতো ওখানে। সেইখানে ওইখানে সমস্ত বড় বড় নেতা উকিলরা বসতেন, এবং ওনরা বসে কয়েকজনে মিলে সিদ্ধান্ত দিলেন যে যেহেতু তোমরা আসছো, তোমরা আমাদের কাছে জানতে চাইছো আইন ভাঙা যাবে না, আইনকে রক্ষা করতে হবে, এবং অথচ তোমাদের আমাদেরকে আপনার মাইক মিউট হয়ে গেছে। আমি দেখতেছি একটু মানুষ। এখন ঠিক এখন আছে? ঠিক আছে। হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, আমি এই যে সিদ্ধান্ত তৎকালীন সিনিয়ররা দিলেন, সেই সিদ্ধান্তের উপর ভিত্তি করে ছাত্ররা এক একজন করে বাইর হলেন, এবং আজকে যেটা শহীদ মিনার, ওটা ছিল তখন ঢাকা মেডিকেল কলেজ টেনশন। ওখানে যাওয়ার পরে যখন গুলি করলো, গুলিতে 5 জন শহীদ হলো। এই কিন্তু 21শে ফেব্রুয়ারি, সেই 21শে ফেব্রুয়ারিকে ধারণ করে, সেই 21শে ফেব্রুয়ারি আদর্শ চিন্তা চেতনাকে উদ্বুদ্ধ হয়ে 54 সালে যুক্তফ্রন্টের নির্বাচন তিনি মন্ত্রী হলেন। নেটওয়ার্কের সমস্যা করছে, হ্যাঁ, নেটওয়ার্কে দলের কেটে কেটে আসছে। দলের নেতৃত্বের জন্য মন্ত্রিত্ব ছেড়ে দেয়, শোনা যায়? এখন শোনা যাচ্ছে। হ্যাঁ এখন শোনা যাচ্ছে, বলেন। দলের আমার টেলিফোন আসতেছে বারবার, এই জন্য ডিস্টার্ব হচ্ছে। দলের নেতৃত্ব নেওয়ার জন্য তিনি মন্ত্রিত্ব ছেড়ে দিলেন। এবং আপনি আরো একটু ছোট্ট গল্পের মতো বলে যাই, বঙ্গবন্ধুর বিরুদ্ধে তখনও মামলা। যখন মন্ত্রিত্ব ছেড়ে দিয়ে তিনি চলে আসলেন, সাথে সাথে তার ওই মামলাগুলো আবার উজ্জীবিত হলো। এবং আমি গল্পটা শুনেছি, সেটা কিভাবে বঙ্গবন্ধুকে যখন মন্ত্রিত্ব ছেড়ে দিয়ে তিনি আওয়ামী লীগের অফিসে চলে আসলেন, তখন তাকে পুলিশ খুঁজতে আসছে বাসায়। বাসায় আসার পরে বঙ্গমাতা ফজিলাতুন্নেসাকে জিজ্ঞেস করা হলো যে নেতা কই গেছে।
নেটওয়ার্কে তো খুব ঝামেলা করতেছে। জি, আনমিউট করে নেন, আনমিউট করে নেন, মিউট হয়ে গেছে। এই ধরনের একজন সাহসী নেতা তিনি আসলেন 54 সালে। তারপরে দেখেন ধীরে ধীরে 6 দফা তৈরি করলেন, আসলেন চতুর্থ শ্রেণী কর্মচারী আন্দোলন করতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে। সেই চতুর্থ শ্রেণী কর্মচারী আন্দোলন করতে গিয়ে তার ছাত্রত্ব চলে গেল। তার বন্ধুরা সবাই আত্মসমর্পণ করলো এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের কাছে ক্ষমা চেয়ে তার ছাত্রত্ব নিল। নেয়ার মধ্যে দিয়ে তাদের রাজনীতি শুরু করলো। বঙ্গবন্ধু সেখানে সেই ছাত্রত্ব নেয় নাই এবং বঙ্গবন্ধু পুরান ঢাকার মতো জায়গায় থেকে মেসে থেকে তার রাজনীতি শুরু করলো। পরিজন, ছেলে মেয়ে, আত্মীয়। বঙ্গবন্ধু যদি কেউ দুর্বল ভাবেন তাহলে ঠিক হবে না, তার কারণ তার 5টি ছেলে মেয়ে, সবাই বড়, তারা কেউ ছোট না। এবং তার পরিবারের কথা সে চিন্তা করে না। সে প্রতিনিয়ত বক্তৃতা দিত, জেলে যাইতো, বক্তৃতা জেলে যেত, কিন্তু এই পরিবারটাকে বঙ্গমাতা রক্ষা করেছে। এবং বঙ্গবন্ধু তার পাশের থেকে সাহায্য সহযোগিতা কি করছে না করছে এটা আমরা স্বাভাবিক কারণে বুঝতে পারি। কারণ একটা লোক যখন রাজনীতিতে সার্বক্ষণিক ভাবে সময় দেয়, তো এই সার্বক্ষণিক মানে সময় কি তার নিজের জন্য দিয়েছে? না, আমি যদি প্রশ্ন করি তার নিজের জন্য কোনো সময় সে দেয় নাই। সমস্ত সময়টা দিয়েছে বাঙালি জাতির জন্য, বাঙালি জাতির উন্নয়নে, বাঙালি জাতির পরিকল্পনা, বাঙালি জাতিকে বিল্ড আপ করার জন্য তার যতগুলো পরিকল্পনা সেগুলো সব দিয়েছে। এবং 6 দফাকে বাস্তবায়ন করার জন্য যখন আওয়ামী লীগের কাছে তিনি জায়গা পেলেন না, তখন সে পাকিস্তানে গেলেন। পাকিস্তানের লাহোরে প্রস্তাব দিয়ে যখন সুবিধা করতে না ছাত্রদের কাছে দিলেন, ছাত্ররা তার সাথে 6 দফার সাথে 11 দফা যোগ করে দেশটাকে স্বাধীন করলেন। স্বাধীন করার পরে আপনি দেখবেন, আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বঙ্গবন্ধু যখন আমরা 16ই ডিসেম্বর বিজয় দিবস বা স্বাধীনতা দিবস, বিজয় দিবস বলি, আসলে বেসিক্যালি বিজয় দিবসটা আমাদের কাছে ছিল, আমি তো 71 সালে আমি দেখেছি বিজয় দিবসটা ছিল 10ই জানুয়ারি, যেদিনকে বঙ্গবন্ধু 72 সালে ফিরে আসছে, সেই দিনকে আমরা বিজয়ের আনন্দ ফিল করছি। আমরা এর আগে বিজয় দিবসের যে আনন্দ সেটা আমরা আসলে তখনও বুঝি নাই। কেন বুঝি নাই? তার কারণ ওই লোকটির জন্য, যে লোকটির জন্য দেশটা স্বাধীন হয়েছে, সেই লোকটির যদি অবর্তমানে যে স্বাধীনতায় থাকে ওই স্বাধীনতা কোনো মজা নাই। যেন আমরা অনেকেই বুঝি যে বাবা খাবার পাঠিয়েছে, বাবা বাড়িতে আসে না, বাবা আসতেছে পথে শুনতেছি, তখন কিন্তু কেউ বসে থাকে না। তখন বাবা না আসা পর্যন্ত যত ভালো খাবারই থাকে না কেন, বাবা কিন্তু ওরা খানা, ওটার মজা কিন্তু বাবারা পায় না। আমরা বাঙালি জাতি কখনোই ওই মজা পাই নাই যতক্ষণ পর্যন্ত বঙ্গবন্ধু বাংলাদেশে ফিরে না আসছে। বাংলাদেশে ফিরে আসার পরে বঙ্গবন্ধু আইসে যে বক্তব্যটা 10ই জানুয়ারি দিলেন, আপনি একটা বার খেয়াল করে দেখেন তার মধ্যে কি ছিল। তার মধ্যে এমন কোন সার্ক বক্তব্য অনেকের কাছে নাই, কিন্তু আমি বলি তার মধ্যে কি না ছিল একটু হিসাব করে দেখবেন যে তার জীবনের বড় স্বাদ। সে রবীন্দ্রনাথের মতো লোককে বললেন যে তুমি বলেছিলে বাঙালি কিছুই পারে না, তুমি দেখো বাঙালি কি পারে, আজকে তুমি বাঙালিকে অযোগ্য বলতে পারো। সে আইসে কি বললেন যে আমার প্রতি কি করে যে একজন মুসলমানের কি কাজ, মরলে পরে মুসলমান একবার মরে বারবার মরে না। তার প্রত্যেকটা কথাবার্তার মধ্যে একটা আলাদা একটা সার্ভ এবং আলাদা একটা বৈষম্য। একজন নেতার যে বক্তব্য ছিল সেটা ছিল স্বাধীনতার আগের 7ই মার্চের বক্তৃতার সাথে যদি 10ই জানুয়ারির বক্তৃতা তুলনা করা, দেখবেন যে একটা মানুষ বিপরীত কোথায় চলে যেতে পারে, একটা মানুষ যে কোন স্টাইলে যেতে পারে, কতটা মাপের মানুষ হলে সে এই জাতীয় কথা বলতে পারে, এটা কিন্তু বিশ্লেষণ করতে হবে। এখন প্রশ্ন দাঁড়িয়েছে, আমার মাসুদ মিল্লাহ যে প্রশ্নটা করছে আমি সেই জায়গায় আসি, বঙ্গবন্ধুর জীবনী কেন পড়তে হবে, বঙ্গবন্ধুর আদর্শ কেন মানতে হবে, বঙ্গবন্ধুর আদর্শ কেন বড় হতে হবে? তার কারণ একটা, আমাদের প্রত্যেকটা মানুষের একটা চিন্তা চেতনা থাকে। আমরা যারা পৃথিবীতে মানুষ হিসেবে আসছি তারা কি করি, সামাজিক রায়, আমরা যদি ধর্মীয় ভাবে বলি তাহলে আমরা আল্লাহকে বিশ্বাস করি, তার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিশ্বাস করি এবং তার কিতাব কোরআনগত এগুলো বিশ্বাস করি। এগুলো আমাদের ধর্মীয় কাজ। রাজনৈতিক একটা আদর্শ চিন্তা চেতনা থাকতে হয়। রাজনীতি করে কি জন্য? মানুষের কল্যাণের জন্য। এবং ধর্ম যখন মানুষের কল্যাণের জন্য আসছে, রাজনীতিও মানুষের কল্যাণের জন্য। রাজনীতি হলো সামাজিক কল্যাণ, সামাজিক ভাবে মানুষের কল্যাণ করা, আর ধর্মীয় কল্যাণ হলে ধর্মকে প্রতিপালন করে মানুষের কল্যাণ করা। কল্যাণের বাইরে কিন্তু কেউ না। এখন যদি কেউ বলেন, আমি যেমন গতকালকে মাসুম মিয়া সাহেব বোধহয় একটা অনুষ্ঠানে আলোচনা করতেছিলাম, সেখানে বারবার আমি একটা হুজুরকে প্রশ্ন করেছিলাম যে আমরা যারা আইনজীবী, তাদেরকে অনেকে মনে করে আইনজীবীদের ব্যবসা ঠিক না, আইনজীবীদের ভালো না, কিন্তু যারা রাজনীতি করে তারা তো আমার চেয়ে বেশি শ্রম দেয়, তাদের কি পাওনা আছে? আমার তো আইনজীবী পেশার পরে আমি একটা ফিস পাই। একজন যে ব্যক্তি জীবনে কোনোদিন কিছুই করে না, সে শুধুই রাজনীতি করে, তার তো কোনো ফিসও নাই, সে যে মানুষের কাছে যাচ্ছে তার কিছু। এবং বঙ্গবন্ধুর আমলে কেন বাংলাদেশে বর্তমান রাজনীতিতে কিছু চোর সিটের বাটপার আছে বা যারা রাজনীতিকে পেশা হিসেবে নিয়েছে, তারা ছাড়া মানুষ রাজনীতি করে ধ্বংস হয়ে গেছে, মানুষ রাজনীতি করে নিজের সম্পদ উড়িয়ে দিয়েছে। তার নমুনা হলে বঙ্গবন্ধু তার বাবার গোলাঘর খুলে দিয়েছে পাবলিকের জন্য। তার নমুনা হলে বঙ্গবন্ধু তার কর্মজীবনে যে কোথাও কারো কাছে 500 টাকা চান্দা আনছে, কথা কেউ বলতে পারবে না। বঙ্গবন্ধুকে কেউ 5,000 টাকা দিয়ে গেছে, তার প্রয়োজন রাজনীতি চলছে, সে প্রোগ্রাম দিয়েছে প্রোগ্রাম বাস্তবায়ন করার জন্য গেছে। বঙ্গবন্ধু আজকের কার ওই বিএনপি বা জাতীয় পার্টির মতো লোক ভাড়া করার জন্য ওয়ার্ডে টাকা দিয়ে তার অফিসে নিয়ে আসে নাই।
তার রাজনীতিক কথাবার্তা মানুষকে বোঝাবার জন্য তিনি নিজে শ্রম দিয়ে মানুষের কাছে গেছেন। যেমন আমি একটা জিনিস বুঝি, যেমন আমাদের ধর্ম প্রচারের জন্য আমরা হুজুরে একটা নতুন ব্যবসা পেয়েছি, তাদেরকে কিছু দিতে হয়, কিন্তু হুজুরদের মূল বেসিসটা কিন্তু তা না। হুজুরদের মূল বেসিস হলো মানুষকে ধর্মের জ্ঞান দেবে। বঙ্গবন্ধু ঠিক একই রাজনীতির বেসিসটা কিন্তু তা না, যে অর্থ আর কামাই করে না। রাজনীতিক বেসিস হলো মানুষের কল্যাণের জন্য মানুষকে উদ্বুদ্ধ করা, এবং সেই উদ্বুদ্ধ করতে যাই তার নিজের জীবন যৌবন যে যেখানে আছেন। একমাত্র ব্যক্তি বাংলাদেশের যত রাজনীতিবিদ বলেন, সরোয়ার্দী সাহেব, আমি বলবো সরোয়ার্দী সাহেব বড় নেতা, আমি অস্বীকার করি না, কিন্তু সরোয়ার্দী সাহেবের নিজস্ব ব্যবসা ছিল কি, ওকলাতি করতেন, একজন অ্যাডভোকেট। আমার শেরে বাংলা বড় নেতা, আমি বরিশালের লোক হিসেবে গর্ব করে বলি, তার মতো নেতা হয় না। সেই সেই বরিশালে সেই রাজাপুরের মতো জায়গা থেকে যাই কলকাতার পৌরসভার চেয়ারম্যান হয়েছে, বাংলাদেশের তৎকালীন পূর্ব পাকিস্তানের ভারতের রাজনৈতিক বিশিষ্ট নেতা। তার একটা পেশা ছিল, সে তার ফ্যামিলি মেনটেন করেছে। আপনি দেখেন ভাষা নেই, তার কি ছিল না ছিল, সেও কিন্তু একটা ফ্যামিলি মেনটেন করেছে। কিন্তু বঙ্গবন্ধুর জীবনীটা দেখেন, সে তার ফ্যামিলি মেনটেন করার জন্য, ফ্যামিলির জন্য কোথাও কারো কাছে কি দিছে, বা সে যে জেলখানায় গেছে তার জামিন কে করাইছে, কোথা থেকে আসছে, সে কি, এগুলো সমস্ত তার ফ্যামিলি মেনটেন করছে। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার কাছে শুনলে শুনবেন জেলখানায় গেছে, জেলখানায় খাবার দিয়ে দিয়েছে, এবং তার কাছে উপরন্ত সে সবাই পয়সা নিয়েছেন। বললাম না, আমি গত কয়েকদিন আগে বলছিলাম তোফায়েল ভাইয়ের কাছে মুখে শুনেছি যে 200 টাকা ভাড়া দিতে পারে না, 200 টাকা ভাবির কাছে চাই নিয়েছে। মানিটা কি? বঙ্গবন্ধু তার জীবনে নিজের যা ইনকাম ছিল তাও দিয়েছে, নিজের জীবন দিয়েছে, শ্রম দিয়েছে, সবকিছু দিয়ে এই লোকটা স্বাধীনতার পরে যখন তিনি বাংলাদেশে আসলেন, বাংলাদেশের প্রাইম মিনিস্টার হলেন, বাংলাদেশের মানুষের জন্য তার কাজ করার সুযোগ হলো, তখনও কিন্তু সে বুনিয়াদী অবস্থানে যায় নাই। সে কোথায় রয়েছে? 32 নম্বর রয়েছে। 32 নম্বরে কেন রয়েছে? এটা তার নিজের বাড়ি, এখান থেকে সে যায় নাই। এই 32 নম্বরে না ছিল একটা ভালো টেলিভিশন, না ছিল ভালো 5টা এয়ার কন্ডিশন, না ছিল ভালো 5টা রুম, না ছিল। তাহলে একটা মানুষ, আমরা কি করি আমাদের সামাজিক জীবনে, কি করি যে আমরা যদি একটু সচ্ছল হই, আমার বউ মাই পোলা সবাই তো চায় যে আমি একটু ভালো বাড়ি যাই, ভালো বাসায় থাকি, ভালো খাবার খাই, কিন্তু এর কোনটাই কিন্তু তিনি প্রাইম মিনিস্টার হওয়ার পরে চান না, রাষ্ট্রপতি হওয়ার পরে চান না। কিন্তু না চাওয়ার পরে এই লোকটাকে যারা মারলেন, যারা আয়নার দল, যারা এই কাজটা করলেন, তাকে যারা হত্যা করলেন, তারা কিন্তু তাকে হত্যা করে নাই, গোটা জাতি কিনা বাঙালি মানুষ, বাঙালি মানসিকতাকে হত্যা করলেন। এই বাঙালি মানসিকতাকে যারা হত্যা করলেন, তাদেরকে চিহ্নিত করার যে সুযোগটা আমাদের ছিল, সেটা কিন্তু তারা 21 বছর আমাদেরকে দেয় নাই। এবং তারা কিন্তু আমাদের উপরে দাপটের সহিত চলছে, 21টি বছর হত্যাও করেছে, খুন করে গর্ব করে বলছে হ্যাঁ আমি খুন করেছি। এই যে অহংকার বোধ, এই যে চিন্তা চেতনা, সেই জায়গাটা থেকে আমাদেরকে বেরোয় আসতে হবে। অর্থাৎ যদি আমরা মুসলমান হই, প্রত্যেকটা মানুষ হিসেবে, মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান যাই হোক, আমরা যদি মুসলমান তো হিসেবে করতেই হবে, কিন্তু অন্য জাতিকেও বঙ্গবন্ধুর আদর্শ পড়তে হবে। কেন? যে একটা মানুষ হিসেবে যখন মানুষের জন্য আত্মত্যাগ করে, যখন মানুষের জন্য নিজেকে বিসর্জন করে, যখন মানুষকে ভালোবেসে তার জীবন যৌবন সব ত্যাগ করে দেয়, সেই লোকটাকে যারা হায়নার দল খুন করে, হত্যা করে, তো তাকে স্মরণ করবেন এই কারণে যে এই লোকটা, তারপর কিন্তু তাদের বিরুদ্ধে কোনো অভিযোগ ছিল না। আপনি কি খেয়াল করে দেখেছেন, যখন বঙ্গবন্ধুর বাড়িতে গেছে সেনাবাহিনী, তখন যদি বঙ্গবন্ধু দাঁড়াই বলছে তোরা কি চাস, তোরা কি বলতে চাস, বা তাদের সাথে আপোষের কথা বলতেন, আমি তো বিশ্বাস করি সে এগুলো জানতেন না তা না। কারণ আমার কাছে যতটুকু খবর আছে, বঙ্গবন্ধু হত্যার ওই মুহূর্তে হয়তো কি জানতেন না, কিন্তু অনেক ঘটনায় তিনি জানতেন যে তার বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে। কিন্তু বঙ্গবন্ধু সেই ষড়যন্ত্রকে প্রতিহত করার জন্য যে প্রোগ্রাম বা যে পদ্ধতি বা যে প্রস্তুতি নেওয়ার, সেটা তিনি নেন না। এটা ছিল তার মহান হৃদয়ের কাজ। যেমন আমি মাঝে মাঝে বলি, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা কেন, তাকে 19 বার হত্যা করার চেষ্টা করা হয়েছে, কিন্তু সে তাকে আল্লাহ বাঁচিয়ে রাখছে। কিন্তু বঙ্গবন্ধুকে আল্লাহ আমাদের কাছ থেকে এমন ভাবে নিয়ে গেছে, আমরা যে খারাপ লোক, আমরা যে জাতি হিসেবে অকৃতজ্ঞ, আমরা যে মানুষ হিসেবে মানুষ না, আমরা যে জানোয়ারের বংশধরদের মধ্যে দিয়ে আমাদের কিছু কতিপয় লোক তৈরি হয়ে আসছে, আমাদের মধ্যে যে মির্জাফর, আমাদের মধ্যে যে মীর মদন, আমাদের মধ্যে যে মোস্তাক, এরা জন্মেছে, এদেরকে চিহ্নিত করার জন্য বঙ্গবন্ধুকে আল্লাহ একদিনে নিয়ে গেছে। এবং ওই একদিনে নিয়ে যাইয়া একটা কাজ করেছে, যেটা আমাদের যে কষ্টটা, সেই কষ্টটাকে অনুভব করার মতো শক্তি এবং সাহস আমাদেরকে জুগিয়ে দিয়ে গেছে। এবং আজকের এই শোক দিবসে আমি এই একটা কথাই বলতে চাই, বঙ্গবন্ধুকে জানতে হবে শুধুমাত্র বঙ্গবন্ধুর জন্য নয়, আমরা যে জাতি হিসেবে কতটা খারাপ, আমরা জাতি হিসেবে কতটা ভালো, এবং আমরা কত বড় একটা ভালো মানুষকে পেয়েছিলাম, তাকে আমরা ধরে রাখতে পারি নাই। এই যে না পারার ব্যর্থতা, পরবর্তী জেনারেশনে যদি আমাদের জীবনে এরকম কেউ আসে, যেমন ধরেন এখন আমরা শেখ হাসিনাকে মিছিল করে বলি, যদি কে কি করতে পারবো জানি না, তো মিছিল করে অন্তত এইটুকু তো বুঝি, কথা বলি শেখ হাসিনা এগিয়ে চলো, আমরা আছি তোমার সাথে, এই কথাটুকু তো বলি। আমরা বঙ্গবন্ধুকে কথা বলতেও পারি নাই, এই বলার সুযোগ আমাদের ছিল না, বঙ্গবন্ধু সেই সুযোগ আমাদেরকে দেন নাই। কিন্তু শেখ হাসিনার বেলা কিন্তু এই মিছিলটা আছে, নেত্রী তুমি এগিয়ে চলো, আমরা আছি তোমার সাথে। অর্থাৎ আমরা এই কথাগুলো বলি এই কারণে, বঙ্গবন্ধুকে আমাকে এই কারণেই স্মরণ করতে হবে যে বঙ্গবন্ধু আমাদের জন্য যা করে গেছে, আমরা তাকে তা দিতে পারি নাই। এবং এই যে ভদ্রলোকটা, ভালো লোকটা যে জন্মেছিল, এই মাটিতে যে এই ধরনের একটা লোক জন্মেছিল, এবং এই মাটিতে যে নিঃশর্ত করে একটি ব্যক্তি জন্মিতে পারে, এবং যিনি জাতির কথা চিন্তা করতে পারেন এবং মানুষের কথা চিন্তা করতে পারেন, নিজের সুখ স্বপ্ন সব ভুলে যেতে পারেন, এইগুলো জানার জন্য এবং তার আদর্শ করতে হবে। কারণে বঙ্গবন্ধু সেই পাকিস্তানে সেই একদম নড়া কাদা, মানে কিচ্ছু ছিল না এই গোটা বাংলাদেশে। আপনি অনেকে জানেন, আমি ব্যক্তিগতভাবে আমার 71 সালের কথা মনে আছে, অনেকে বলে নোংর খানা খুলছিল। হ্যাঁ, নোংর খানা খুলছিল, অস্বীকার করার কিছু নাই।
মানুষের খাবার ছিল না, 74 সালে এই বন্যায় ফসল হয় নাই, ঝড়ে পড়ে গেছে, মানুষের রাস্তা ছিল না, ঘাট ছিল না, বাড়ি ছিল না, ঘর ছিল না। সেই সমস্ত লোককে বাঁচাবার জন্য তৎকালীন সময় প্রাইমারি স্কুলকে আত্মীয়করণ, গভর্নমেন্ট আত্মীয়করণ করেছে, মিল কারখানাগুলোকে গভর্নমেন্ট ছেড়ে দিয়েছিলেন, বাংলাদেশের মানুষের সেফের জন্য সিলিং ব্যবস্থা করেছিলেন। যে কথাগুলো আজকে যারা বলে বাকশাল করেছিল বিপদে পড়ে, বাকশাল বিপদে পড়ে করেছিল, যে এই দেশে যে কিছু লোক, যেমন বঙ্গবন্ধু অনেক বক্তৃতা শুনবেন, সেখানে তিনি বলছেন যে আল্লাহ তাআলা দুনিয়াতে কত মানুষ সবকিছু দেয়, আমার দিয়ে চোরের খনি, পাকিস্তানের সব নিয়ে গেল, আমার এই চোর গুলো নিল না। অর্থাৎ বঙ্গবন্ধু সমস্ত চোর তার পিছিয়ে পিছিয়ে ঘুরে চুরি করতে। আমরা যদি বলি আজকে যারা বিএনপি করেন, আজকে যারা জাতীয় পার্টি করেন, তারা প্রত্যেকে বঙ্গবন্ধুর পিছনে পিছনে ঘুরছেন। মিজান চৌধুরী বঙ্গবন্ধুর আওয়ামী লীগ করতেন, এই আজকে এম কে আনোয়ার তৎকালীন সময় পাকিস্তানের সরকারের অধীনে চাকরি করতেন, এম কে আনোয়ারের কথা বলি, আপনি মওদুদ আহমেদ বঙ্গবন্ধুর রাজনীতি করতেন, আপনি এই বদরুদ্দোজার বাবা বঙ্গবন্ধুর রাজনীতি করতেন। প্রত্যেকটা মানুষ বঙ্গবন্ধুর আদর্শকে বিশ্বাস করে বঙ্গবন্ধুর রাজনীতি করে, বঙ্গবন্ধু জীবিত থাকা অবস্থায় তার সাথে করেছে বেইমান। এই বেইমান করার জন্য আজকে যে দলটা তৈরি হয়েছে, স্বাধীনতার সপক্ষে স্বাধীনতার বিপক্ষে, আমি সরাসরি বলি, আমি গোপন ভাবে আওয়ামী লীগ বিএনপি বলি না, একটি গ্রুপ তৈরি হয়েছে যারা স্বাধীনতাকে বিশ্বাস করে, স্বাধীনতার সপক্ষে কথা বলে, স্বাধীনতার কথা বলে এবং বাংলাদেশের মানুষের কথা ভাবে। আর একটা গ্রুপ তৈরি হয়েছে স্বাধীনতার বিরুদ্ধে কথা বলে আওয়ামী লীগের নামে, তারা আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলার নামে বাংলাদেশের মানুষের বিরুদ্ধে কথা বলে, আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলার নামে স্বাধীনতার বিরুদ্ধে কথা বলে, যে কারণে তারা বঙ্গবন্ধুর পাশে ঘোষককে দাঁড় করায়। এখন এই ঘোষকদেরকে চেনার জন্য, এই শোষকদেরকে চেনার জন্য, ইস্তেহার পাঠকদেরকে চেনার জন্য, যারা বঙ্গবন্ধুর ইস্তেহার পাঠক, স্বাধীনতার ইস্তেহার পাঠক, সে যখন বিএনপি করে, যারা বঙ্গবন্ধুর এই বিরুদ্ধাচরণ, বঙ্গবন্ধুর আদর্শের উদ্দেশ্যে তার রাজনীতি করে বড় হয়েছে, তারা যখন এসে বিএনপি করে, যেমন আমাদের একজন ইয়ং জেনারেশন আছে রনি, তারা কোথেকে বঙ্গবন্ধু শেখ হাসিনা নিয়ে আসছে, সে বিরাট বিএনপি নেতা। অর্থাৎ সে তার স্বার্থ থেকে একটু চলে গেছে, সে ফটকে আর এক দলে চলে গেছে। এই যে চলে যাওয়া লোকগুলা, এগুলোকে চিহ্নিত করার জন্য, এগুলোকে বোঝার জন্য, একটি মানুষের দেশপ্রেম কি, একটা মানুষ কিভাবে দেশপ্রেম করলে মানুষের উন্নয়ন হয়, একটা মানুষ কিভাবে বেঁচে থাকলে মানুষকে উন্নতি করতে পারে, এই সমস্ত গুলো জানার জন্য বঙ্গবন্ধুর চিন্তা চেতনা এবং আদর্শ এবং বঙ্গবন্ধুর শোক দিবস। এই শোক দিবসটা বঙ্গবন্ধুর শোক নয়, এই শোকটা বাঙালি জাতির শোক, এই শোকটা বাংলাদেশের শোক নয়, এই শোকটা বিশ্বের সমস্ত মানুষের শোক। তার কারণ বঙ্গবন্ধু শুধু বাংলাদেশের নেতাই ছিলেন না, বঙ্গবন্ধু বিশ্বের সমস্ত মানুষ, অনেক তৎকালীন সময় 72 সনে অনেকেই বাংলাদেশকে চিনত না, কিন্তু যদি বলতো শেখ মুজিবের দেশ, তাহলে বুঝতো যে না, এটা বঙ্গবন্ধু। অর্থাৎ বঙ্গবন্ধুর নামে বাংলাদেশকে চিনতেন না, কারণ বাংলাদেশ তো কেবল নতুন। একইভাবে দেখেন বঙ্গবন্ধু বিশ্ব নেতা কিভাবে হতেন, বঙ্গবন্ধু জাতিসংঘের মতো জায়গায় যাইয়ে নিজের ইচ্ছা মতো তার দেশকে ভালোবাসতেন বলেই বাঙালি মানুষকে ভালোবাসতেন বলে বাংলা ভাষায় বক্তৃতা দেওয়ার জন্য প্রথম প্রস্তাব করেন। এবং এটা কল্পনা করা যায় না যে জাতিসংঘের মতো একটা অধিবেশনে বঙ্গবন্ধুকে বাংলা ভাষায় বক্তৃতা দেওয়ার জন্য একটা অনুমতি দেওয়া হয়েছে, এবং সেই অনুমতি দেওয়ার পরে সেখানে সে কি বক্তৃতা বলছেন, তিনি বলছেন আমি গোটা বিশ্বের দুটো শ্রেণীতে বিভক্ত, একটা শাসিত, একটা শোষিত, আমি শোষিতের পক্ষে। এই জাতীয় একজন নেতা, আপনি ফিল্ডের কাস্টের কথা মনে করেন, সে বলছে আমি হিমালয় দেখিনি কিন্তু শেখ মুজিবকে দেখেছি। অর্থাৎ এই যে একজন মহান পুরুষ, এই যে একজন মহান মানব, এই যে একজন মহান শ্রেষ্ঠ রাজনীতিবিদ এই বাংলাদেশের মাটিতে ছিল, বাংলাদেশকে সেই হাজার হাজার বছরের পরাধীনতাকে মুক্ত করে আনছে, সেই মুক্ত করে আনার জন্য সে যে শ্রম দিয়েছে, এ কারণেই তার জীবনী পড়া দরকার। আমরা বঙ্গবন্ধুর জীবনী যদি আমার এই দেশের এই বঙ্গবন্ধুর জন্য যদি আমরা দোয়া নাও করি, আল্লাহ এমন এক আমাদের প্রভু, যে ভালো কাজ করবে তার বিচার করবে। আল্লাহ কিন্তু ওই আমি নাবানাকে ভালো বললাম এইটি আল্লাহ নাবানাকে ভালো বলবে, আমি রাশিদাকে ভালো বললাম এই জন্য রাশিদা ভালো হয়ে যাবে, তা না। আল্লাহ বিচার করবে রাশিদার মানসিকতা দিয়া, নাবানার মানসিকতা দিয়ে, আমার মানসিকতা। আল্লাহ বিচার করবে বঙ্গবন্ধুর চিন্তা চেতনা আদর্শ এবং তার কর্মময় জীবনকে দিয়া। সেই দিক থেকে যদি আমরা বিশ্লেষণ করি, বঙ্গবন্ধু আমাদের ভাষায়, আমরা ধর্মীয় ভাষায় যা বুঝি, বঙ্গবন্ধু ভেস্তে যাবেন ইনশাল্লাহ। এখন সেটা কিভাবে আল্লাহ দেবে, কতটুকু বিষয় আল্লাহর ব্যাপার, কিন্তু আমরা বুঝি। কিন্তু তারপরও তার জন্য আমরা দোয়া করবো, কারণ তার দোয়ার ওসিলে যদি আমরা কিছু দোয়া পাই, যেন মাঝে মাঝে আমি বলি, হুজুরা দেখবেন যে এমনি যাই কোন না দোয়া করার সময় সবাই কথা পায়, তার কারণ ওই দোয়ার যদি কিছু দোয়া তার গায়ে লাগে, তাহলে যদি হুজুরের কোনো কাজে লাগে। ঠিক একইভাবে আমরা বঙ্গবন্ধুর জীবনী পালন করবো, বঙ্গবন্ধুর আদর্শ পালন করবো, বঙ্গবন্ধুর শোক দিবস পালন করবো, তার নাম শোক পুঁতে যে আমরা যদি মুনাজাত করে যদি বলি, হে আল্লাহ সমস্ত রাজনীতি মানুষদেরকে, হে আল্লাহ বাংলাদেশের মানুষকে সবাইকে ভালো, ওই জন্য আমাদেরও কিছু দোয়া আসবে, এবং আমরা ওই দোয়ার ভাঙিয়েই বেঁচে থাকতে চাই বলেই এই শোক দিবসকে আমরা মন থেকে ভালোবাসি, এবং শোক দিবসকে পালন করি না। পালন শুধু আমরাই করি না, আমাদের পরবর্তী জেনারেশন যুগ যুগ ধরে যারা আছে, যারা বাঙালি মানসিকতা, বাংলাদেশকে বিশ্বাস করে, ধর্মে বিশ্বাস করে, ধর্মের প্রতি আদর্শ চিন্তা চেতনা আছে, তারা প্রত্যেকটা মানুষই বঙ্গবন্ধুকে বিশ্বাস করে ভালোবাসবে। যেমন আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য আমরা কেন বলি, আমরা বলি আল্লাহর কাছে যাওয়ার জন্য। বাংলাদেশকে পাওয়ার জন্য যিনি কাজ করছেন, বাংলাদেশে যিনি করছেন তার কথা আমরা বলবো না। যদি এটা না বলি, এটা আমাদের অকৃতজ্ঞতা, এবং আমরা যদি শোক দিবসকে শোক দিবস পালন না করি, সেটা আমাদের ব্যর্থতা। এবং যারা এই কাজটা করতে পারতেছেন না, তাদের জন্য আমি বলি, তারা আসলেই বোকার স্বর্গে বাস করতেছে। কারণ পৃথিবীতে মানুষ বেঁচে থাকে মানুষের জন্য নয়,
নিজের জন্য নয়, মানুষ বেঁচে থাকে তার নিজের কর্ম কার্য ধারা এবং তার নিজের চিন্তা চেতনার দ্বারা। এই পৃথিবীতে কেউ বারবার আসে না, একবারই ফিরে আসে। আমরা পরজন্মে বিশ্বাস করি না, আমরা বিশ্বাস করি একবার আসি। সেই আসার পর আপনি যে কাজগুলো করবেন সেই কাজগুলো যদি সঠিক না হয়, সত্য না হয়, ভালো না হয়, তাহলে পরবর্তীতে আপনাকে যখন ইহজগতে যারা বেঁচে থাকবে তারা আপনার সামনে অপপ্রচার চালাবে, অন্যায় কথা বলবে। ঠিক একইভাবে বঙ্গবন্ধুর যে গুণগুলো বা তার সময়ের দিকে সৎ কাজগুলো, হ্যাঁ, সময় কাজগুলো যদি না করি তাহলে আমাদেরকে মানুষ ভালো করবে না, আমাদেরকে মানুষ মূল্যায়ন করবে না। সেই প্রত্যাশা নিয়ে বলছি, আমরা আমাদের প্রয়োজনে আমরা বঙ্গবন্ধুর দোয়ার জন্য বঙ্গবন্ধুর দ্বারা বঙ্গবন্ধুকে স্মরণ করবো, আমাদের প্রয়োজনে বাঙালি জাতির প্রয়োজনে ভবিষ্যৎ প্রজন্মের জন্য, যাতে করে এই শোক দিবসটাকে তারা মনে করবে এই শোক কেন, শোক কেন প্রশ্ন আসলেই তারা বুঝবে যে বঙ্গবন্ধু নামে এক ব্যক্তি, তাকে সপরিবার হত্যা করা হয়েছে। কারা হত্যা করছে? সেই দুষ্ট লোকগুলোকে চিহ্নিত করার জন্য, দুষ্ট লোকগুলোর প্রতি ঘৃণা তৈরি করার জন্য এবং বাঙালি জাতিকে পরবর্তীতে উন্নয়নের সফরে নিয়ে যাওয়ার জন্য। তাই আমি এই প্রসঙ্গে এইটুকুই বলবো, এই শোক দিবসকে আল্লাহ শোককে আমাদের শক্তিতে রূপ দেখ এবং আমার জাতির পিতার যে কর্মময় জীবনে যে সুফল এবং সাফল্য গুলো আছে তার জন্য আল্লাহ তাকে ব্যস্ত নসিব করুক। এবং তার পরিবারে 15 আগস্টে যাদেরকে হত্যা করা হয়েছে তারা তো নিষ্পাপ ছিলেন, তাদেরকে যারা অন্যায়ভাবে হত্যা করছে তাদের তুমি আল্লাহ ঈমান দাও, তারা যেন ভালো থাকে। এবং আমার এই যারা হত্যা করছে যাদেরকে, তাদেরকে তুমি স্বর্গবাসী করো। এবং বিশেষ করে স্বাধীনতা সংগ্রামে যারা 2000 বছর যাবৎ শ্রম দিয়ে 71-এর 16ই ডিসেম্বর আমাদেরকে বিজয় এনে দিয়েছে, তাদের সকলের বিধি আত্মার প্রতি শান্তি কামনা করে আমি আমার বক্তব্য এখানে আপাতত শেষ করছি। সবাই ভালো থাকবেন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। ধন্যবাদ এস এম নজরুল ইসলাম, ডেপুটি অ্যাটর্নি জেনারেল স্যারকে। এ পর্যায়ে আমরা কথা শুনবো যার, তিনি আর কেউ নন, তিনি হচ্ছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক ধর্ম প্রতিমন্ত্রীর সহধর্মিণী এবং তিনি গোপালগঞ্জেরই সন্তান এবং বঙ্গবন্ধুর সেই 15 আগস্ট এই আমাদের কালো রাত যাকে বলি, সেদিন এই নেতার থাকার কথা ছিল। তো এই যে কিছু কথা আছে যা বলা হয়নি, তেমনই কিছু কথা নিয়ে আসতেছেন আমাদের সামনে অ্যাডভোকেট রাশিদা পারভিন। তাকে তার আমাদের না জানা অজানা যে বিষয়গুলো রয়েছে আমরা তার কাছ থেকে শুনবো। শেখ মোহাম্মদ আব্দুল্লাহ ভাইয়ের সহধর্মিণী, ধর্ম প্রতিমন্ত্রীর সহধর্মিণী, তার কাছ থেকে আমরা শুনবো কিছু কথা, যেই কথাগুলো আসলে কোনো ইতিহাসে লেখা হয়নি। তো আপনাকে বলার জন্য অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রথমে ধন্যবাদ জানাচ্ছি আমি আজকের অনুষ্ঠানের সঞ্চালক মাসুম বিল্লাহ ভাই, ধন্যবাদ জানাচ্ছি আমাদের ডেপুটি অ্যাটর্নি জেনারেল নজরুল ইসলাম সাহেব, ধন্যবাদ জানাচ্ছি নাভানা সাবেক এমপি। আমি প্রথমেই সেই সব আত্মার শান্তি কামনা করছি যারা 1975 সালে 15 আগস্টে কালো রাতে যারা শহীদ হয়েছিল, বঙ্গবন্ধু, তার পরিবার, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা এবং তার সন্তানরা এবং বঙ্গবন্ধুর আত্মীয় স্বজন যারা সে কালো রাতে নিহত হয়েছিলেন, সবার আত্মার মাগফিরাত কামনা করে আজকে অনুষ্ঠান শুরু করতে যাচ্ছি। আসসালামু আলাইকুম। 1975 সালে 15 আগস্ট বাঙালি জাতির জন্য একটা জঘন্য কালো অধ্যায় ছিল। আমি মনে করি বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বকে ভুলুণ্ঠিত করার জন্য একদম কুচক্রী মহল যারা বারবার ষড়যন্ত্র করে গেছেন, তাদের এই হত্যাকাণ্ড ছিল তাদের দীর্ঘদিনের পরিকল্পনা। একদিনেই এক রাতের পরিকল্পনায় এই হত্যাকাণ্ড ঘটিত হয়নি। 7ই মার্চের ভাষণে বঙ্গবন্ধু যখন স্বাধীনতা ঘোষণা দিয়েছিলেন এবং বঙ্গবন্ধুর সেই ভাষণে অনুপ্রাণিত হয়ে আপাময় জনগণ যখন দেশ স্বাধীন করেছিল এবং বঙ্গবন্ধু যখন স্বাধীনতার পরে দেশে ফিরে আসেন এবং যুদ্ধ বিধ্বস্ত একটি দেশকে পুনর্গঠিত করার জন্য কাজ করে গেছেন এবং উন্নয়নশীল দেশে রূপান্তরিত করার জন্য বঙ্গবন্ধু যে পরিকল্পনা নিয়েছেন এবং সেটা বাস্তবায়নের জন্য সার্বক্ষণিক যে কাজটা করে গেছেন, যারা স্বাধীনতা যুদ্ধে পরাজিত শক্তি, আন্তর্জাতিক মহল যারা মেনে নিতে পারেনি, তাদের ঐক্য প্রতিষ্ঠা, এদেশের কিছু সেনাবাহিনীর উচ্ছৃঙ্খল কর্মকর্তা এবং উচ্চ বিলাসী যারা ক্ষমতা লোভী, তাদের
প্রচেষ্টা এবং সহযোগিতায় এই 1975 সালের 15 আগস্টে কালো রাত্রির সূচনা হয়, যেদিন বঙ্গবন্ধুকে, বাংলার মানুষকে যিনি স্বাধীনতা দিয়েছিলেন, যিনি বাংলার মানুষের বুকে হাসি ফোটানোর জন্য সারাটা জীবন উৎসর্গ করেছিলেন, যিনি বাংলার মানুষকে স্বপ্ন দেখিয়েছিলেন, যিনি বাংলার মানুষের পাশে ছিলেন তাদের ভালো মন্দ, তাদের সুখ শান্তি, সেই আদর্শ সেই নেতাকে সেদিন শুধু হত্যা করেনি, সেদিন হত্যা করেছিল বাংলাদেশের স্বাধীনতাকে, সেদিন হত্যা করেছিল বঙ্গবন্ধুর স্বপ্নকে, কিন্তু তার সেই স্বপ্ন বাস্তবায়ন করেছিলেন তারই কন্যা জননেত্রী শেখ হাসিনা 21 বছর পর, দীর্ঘ সংগ্রামের ফলশ্রুতিতে। তবে আমি বঙ্গবন্ধু হত্যা মামলার সাথে জড়িত ছিলাম। আমি সারাপার জুনিয়র থাকা অবস্থায় আমার প্রথম মামলা হিসেবে বঙ্গবন্ধু হত্যা মামলার সাথে জড়িত ছিলাম। তো তখন আমি দেখেছি যে এই যে পরিকল্পনাটা কিভাবে হয়েছিল। একটা রাষ্ট্রপ্রধানের বাড়িতে প্রতিদিন বিকেল বেলাতে যারা তার নিরাপত্তা কর্মকর্তা কর্মচারী থাকেন তাদেরকে একটা সময় নির্ধারণ থাকে যে এই সময় থেকে এই সময় ডিউটি করবে এবং পরবর্তীতে নতুন এক দল যোগ দিবে। এবং ওই যখন চেঞ্জের যে সময়টা, ওই সময়ে কি করলো, নতুন যে গ্রুপটা আসলো তাদের অস্ত্র দিয়েছে, কিন্তু অস্ত্রের মধ্যে কোনো গুলি ছিল না। কেন ছিল না? নিশ্চয় পরিকল্পনা করেছিল যে আজকে রাত্রে এই ঘটনাটা হবে। আর বঙ্গবন্ধু বিশ্বাস করতেন যে বাঙালি জাতি তাকে মারবে, বাঙালি তাকে মারতে পারে না। যে বাঙালিকে যিনি স্বাধীনতা নিয়ে এনে দিয়েছেন, যে বাঙালির সুখ দুঃখের পাশে ছিলেন, সেই বাঙালি কখনো তাকে হত্যা করতে পারে না। এবং ওই দিন গভীর রাতে যখন কুচক্রী মহল, উচ্ছৃঙ্খল সেনাবাহিনী 32 নম্বরে প্রবেশ করে, বঙ্গবন্ধু যখন জানতে পারেন যে, এবং যারা তার নিরাপত্তা কর্মকর্তা ছিলেন তাদের কাছে কোনো অস্ত্র ছিল কিন্তু গুলি ছিল না, তাই প্রথমেই তাদেরকে হত্যা করা হয়। হত্যা করে যখন বাড়ির মধ্যে প্রবেশ করে, বঙ্গবন্ধু উপর থেকে নেমে আসেন, নেমে এসে বলে কি হয়েছে। বঙ্গবন্ধুর প্রিয় ছিল মহিতুল ইসলাম, তাকে বলে যে বঙ্গভবনে ফোন করো, বিভিন্ন জায়গায় ফোন করো, ঘটনা জানাও। উনি আবার উপরে উঠে যান। উপরে উঠে যখন এরপরেই নেমে আসে শেখ কামাল, শেখ কামাল নিচে আসার সাথে সাথে আর্মিরা ভেতরে প্রবেশ করে শেখ কামালকে হত্যা করে এবং সেই লাশটা এসে পড়ে মহিতুল ইসলাম সাহেবের পায়ের উপরে। কিছুক্ষণ পরেই বঙ্গবন্ধু নেমে আসে। যখন তার সেই প্রচলিত নিয়ম অনুসারে বঙ্গবন্ধুর হাতে ছিল কালো পাইপ, যিনি সবসময় পাইপটা হাতে নিয়ে চলতেন, সেই পাইপটা হাতে নিয়ে যখন নামছিলেন, ঠিক তখনই কুচক্রী মহল বঙ্গবন্ধুর সেই স্বাধীনতার ভুলঞ্জিত হয়ে যায়। বাংলাদেশের হৃদয়, বঙ্গবন্ধু ছিল বাংলাদেশের হৃদয়, বাংলাদেশের স্বাধীনতা। বাংলাদেশ আর বঙ্গবন্ধু একই নামে পরিচিত আমাদের কাছে। সেই স্বাধীনতা সেদিন ভুলঞ্জিত হয়ে যায়, সিঁড়ির মধ্যে তাকে হত্যা করা হয়। পরবর্তীতে সেই হত্যাকারীরা আস্তে আস্তে দোতলায় উঠেন। দোতলায় প্রবেশ দ্বারে দাঁড়িয়েছিলেন বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা। আমরা জানি যিনি বাংলাদেশের স্বাধীনতা, যখন বঙ্গবন্ধু স্বাধীনতা যুদ্ধের সময় যখন তাকে অ্যারেস্ট করে পাকিস্তানে রায়েলপুর ক্যাম্পে তাকে আটক করে রাখা হয়েছিল, সেই স্বাধীনতার যুদ্ধকে সুসংগঠিত করেছিলেন যে মহিলা, যে নারী, যে বীর নারী, সে ছিলেন আমাদের বঙ্গমাতা ফজিলাতুন্নেসা। বঙ্গবন্ধুর অনুপস্থিতিতে আওয়ামী লীগের কে সুসংগঠিত করা, আওয়ামী লীগের নেতা কর্মীদেরকে সাহায্য সহযোগিতা করা, মুক্তিযোদ্ধাদেরকে বুদ্ধি পরামর্শ দেওয়া, এবং তখন যে সরকার গঠন হয়েছিল মুজিবনগর সরকার, সেই সরকার প্রধান যারা ছিলেন তাদেরকে নিয়মিত উনি বুদ্ধি পরামর্শ দিতেন। তো সেই নারীকেও সেদিন হত্যা করা হয়েছিল। তার কি অপরাধ ছিল? বাংলাদেশের স্বাধীনতাকে সহযোগিতা করা, বাংলাদেশকে স্বাধীন করা, এটাই কি তার অপরাধ ছিল? নাকি শেখ মুজিবের সহধর্মী ছিলেন সেজন্য? নাকি এদেশের সাধারণ মানুষকে ভালোবেসে গেছেন সেজন্য? কি অপরাধ ছিল?
আমার প্রশ্ন বাঙালি জাতির কাছে। তারপর একে একে হত্যা করলেন শেখ জামাল। শেখ জামাল ছিলেন বাংলার বীর, যিনি লন্ডন থেকে ট্রেনিং করে এসেছিলেন, স্বাধীনতা যুদ্ধে যিনি অংশগ্রহণ করেছিলেন, সেই বীরকেও তারা ছাড়েনি। সেদিন সেই বীরকেও হত্যা করা হয়েছিল। তারপরে হত্যা করা ছিল নবদম্পতি, বঙ্গবন্ধুর দুই পুত্রের দুই পুত্রবধূ, তাদেরকে সেদিন হত্যা করা হয়েছিল। তারপর ছোট্ট রাসেল, তাকে সে কুচক্রীমহল, সেই হত্যাকারীরা হাত ধরে নিচে নামিয়ে নিয়ে আসে। নিচে নামিয়ে এসে সেখানে নিচে দাঁড়িয়েছিল মহিতুল ইসলাম, বঙ্গবন্ধুর বাড়িতে যারা কর্মরত স্টাফ ছিলেন, এবং রমা। তারা যে লাইনে দাঁড়িয়েছিল সেই লাইনে সেই ছোট্ট শিশু রাসেলকে দাঁড় করায়। রাসেল কান্না করছিল আর বারবার বলছিল, আমি আবার মায়ের কাছে যাব। কি অপরাধ ছিল রাসেলের? সে বঙ্গবন্ধুর পুত্র ছিল তাই? যে বঙ্গবন্ধু দেশকে স্বাধীন করেছে, যে বঙ্গবন্ধু বাংলাদেশের মানুষের নিরাপত্তা দিয়েছে, আর তার সন্তানের কোন নিরাপত্তা ছিল না সেদিন? বাংলাদেশে কোন মানুষ কি ছিল না সেই রাসেলের পাশে দাঁড়ানোর জন্য? সে বিবেকহীন লোকেরা কিভাবে সেদিন, সে ছোট্ট শিশু রাসেল, যে কোনো অন্যায় করে নাই, যে রাজনীতি বুঝে নাই, সেই শিশুটাকে ওরা হত্যা করলো। একটু পানি চেয়েছিল, তাকে পানি দেয়নি। আর বঙ্গবন্ধুর ভাই শেখ নাসের সেদিন ওই বাড়িতে উপস্থিত ছিলেন, তাকে বাথরুমে আটকে রাখে, সে বাথরুমে তাকে হত্যা করা হয়েছে। তো এভাবে একে একে বঙ্গবন্ধু পরিবারের সবাইকে সেদিন হত্যা করা হয়েছিল। পরবর্তীতে আমরা জানতে পারি যে সে হত্যাকারীরা শেখ মুনি ও সেরনিয়াবাদের বাড়িতেও আক্রমণ চালিয়েছিল এবং তাদের পরিবারের সদস্যদেরকে হত্যা করা হয়েছিল। আর আমার স্বামী শেখ মোহাম্মদ আব্দুল্লাহ, সাবেক ধর্ম প্রতিমন্ত্রী, তিনি গোপালগঞ্জের ছেলে। বঙ্গবন্ধু যাকে হাত ধরে রাজনীতি টেনেছিলেন, বঙ্গবন্ধুর আদর্শ অনুপ্রাণিত হয়ে বিসিএস পাশ করে তিনি চাকরিতে যোগদান না করে বঙ্গবন্ধুর সাথে রাজনীতি শুরু করেন। ঠিক ওই দিন রাতে উনি সুধা সদনে আসেন। তার পরের দিন যাওয়ার, আব্দুল্লাহ সাহেবের তার পরের দিন যাওয়ার কথা ছিল গোপালগঞ্জে বিদেশি একটা টিমকে নিয়ে। সে বিদেশিরা এসেছিল গোপালগঞ্জের চারপাশে, আমরা জানি নদী, নালা, খাল, বিল, মধুমতি নদী, এই নদীগুলোকে দেশের মানুষের কল্যাণের জন্য কিভাবে উন্নয়ন করা যায়, কিভাবে কাজে লাগানো যায়, পানি উন্নয়ন বোর্ডের মাধ্যমে একটা পরিকল্পনা নেওয়ার ইচ্ছা ছিল বঙ্গবন্ধুর। ছোট্ট একটু বিরতির জন্য সবাইকে অনুরোধ করছি, আর পরে আবার আমরা বিরতির পরে আবার আলোচনা শুরু করব। ওই দিন রাতে জি বলেন। 14ই আগস্ট রাতে শেখ মোহাম্মদ আব্দুল্লাহ সাহেব সুধা সদনে 32 নম্বরে বঙ্গবন্ধুর সঙ্গে দেখা করতে যান, যেহেতু তার পরের দিন তাকে গোপালগঞ্জে যেতে হবে। লাইনটা কেটে গেল। বের হয়ে একটু ডিস্টার্ব করছিল। ঠিক আছে, শোনা যাচ্ছে ভাই? হ্যাঁ শোনা যাচ্ছে, বলেন। তো 14ই আগস্ট রাতে শেখ মোহাম্মদ আব্দুল্লাহ সাহেব যেহেতু তার পরের দিন কিছু বিদেশিদেরকে নিয়ে গোপালগঞ্জে যাবেন পানি উন্নয়ন বোর্ডের আন্ডারে গোপালগঞ্জের উন্নয়নের কাজ করার জন্য, তো 14 আগস্ট রাতে বঙ্গবন্ধুর সঙ্গে দেখা করতে যান তার পারমিশন নেওয়ার জন্য। যাওয়ার পরে বঙ্গবন্ধু বলে যে আজকে রাতে তুমি এখানে থেকে যাও, কারণ কালকে আমি ঢাকা ইউনিভার্সিটিতে আমার একটা প্রোগ্রাম আছে, তুমি আমার সঙ্গে সেখানে যাবে, তারপরে তুমি গোপালগঞ্জে যেও। তারপরে তো বঙ্গবন্ধু নির্দেশে আব্দুল্লাহ সাহেব ওই বাড়িতে থাকার প্রস্তুতি নেয়। তা আব্দুল্লাহ সাহেবের সঙ্গে গোপালগঞ্জের কিছু নেতাকর্মী ছিল যারা আব্দুল্লাহ সাহেবের সঙ্গে 32 নম্বরে গিয়েছিল।
তো আব্দুল্লাহ সাহেব তাদেরকে বললো, তোমরা এক কাজ করো, আমাকে তো যেতেই বাড়িতে থাকতে হবে, তোমরা আমার হোটেলে চলে যাও, সেখানে তোমরা রাত্রি যাপন করো। তো নেতা কর্মীরা চলে গেছে হোটেলে। যাওয়ার পরে তারা যে দেখে যে তাদের কাছে চাবি নাই, চাবিটা আব্দুল্লাহ সাহেবের পকেটে ভুলে রয়ে গেছে। তো তারা ফোন করে যে, আব্দুল্লাহ ভাই, আমরা তো হোটেলে চলে আসছি, কিন্তু চাবিটা তো আপনার কাছে। তো আব্দুল্লাহ সাহেব বলে যে, ঠিক আছে, আমি নিজেই আসছি। তো তখন রাত দুটোর সময় আব্দুল্লাহ সাহেব বাড়ি থেকে বের হয়ে যায়, সে চাবিটা দেওয়ার জন্য হোটেলে চলে যায়। তো অনেক রাত হয়ে গেছে, সেই জন্য আর আব্দুল্লাহ সাহেব আর 32 নম্বরে ফিরে আসে না। ওনার ধারণা যে সকালবেলা তাহলে চলে আসবে, বঙ্গবন্ধুর সঙ্গে অনুষ্ঠানে যাব। তো যে যখন ঘুমিয়ে পড়েছে, সকালবেলা হোটেলের ম্যানেজার সাহেব দরজা দ্রাম দ্রাম করে পেটাচ্ছে। আব্দুল্লাহ সাহেবের ঘুম ভেঙে উঠে, ভেঙে বলছে, কি ব্যাপার, এত জোরে দরজা আওয়াজ দিচ্ছেন কেন? তো ম্যানেজার সাহেব বলছে যে, লিডার বঙ্গবন্ধুকে মেরে ফেলছে। আব্দুল্লাহ সাহেব বলে যে, আমার ঘুম ভাঙানোর জন্য এত বড় মিথ্যা কথাটা নাও বলতে পারে, আপনি ওর মধ্যে কোনো একটা কথা বলতে পারেন। আমার ঘুম ভাঙানোর জন্য এত বড় মিথ্যা কথাটা কেন বলবেন? তো ম্যানেজার সাহেব কান্নারত অবস্থায় বললেন যে, আমি মিথ্যা বলিনি, আপনি রেডিওটা খুলে দেন। তো রেডিও খোলার পরে আব্দুল্লাহ সাহেব দেখলেন যে কথাটা সত্য। কিছু উচ্ছৃঙ্খল সেনা কর্মকর্তা এবং যারা ক্ষমতা লোভী, ক্ষমতায় আসার জন্য তারা বঙ্গবন্ধুকে হত্যা করেছিল। সেদিন বঙ্গবন্ধুকে হত্যা করে একটা জাতিকে ধ্বংস করেছিল। আমরা সে গ্লানি কখনো মুছতে পারবো বলে আমাদের মনে হয় না। সারা পৃথিবীর মানুষ, মানে একটাই তাদের প্রশ্ন, যে যে জাতিকে স্বাধীনতা দিয়েছে যে ব্যক্তি, তাকেই তোমরা হত্যা করলে, তাকে হত্যা করলে যে তোমাদের স্বাধীনতা এনে দিয়েছে। এর উত্তর আমাদের কাছে নাই। এই কলঙ্ক আমরা কখনো মুছতে পারবো বলে মনে হয়। আরো একটা ঘটনা আমি বলতে চাই এই বঙ্গবন্ধু হত্যা মামলা নিয়ে। এই হত্যা মামলাটা যখন গোলাম রসুল সাহেব রায় দেন, তার পরিবারের সাথে কত নির্যাতন হয়েছিল আপনারা জানেন। যে সেই কুচক্র মহল এখনো কিন্তু তারা আছে, যে বঙ্গবন্ধু হত্যা রায় হয়েছিল বলে তার পরিবারকে বিভিন্ন ভাবে হুমকি দিয়েছিল প্রাণনাশের। পরবর্তীতে যখন হাইকোর্টে সেই মামলাটা পরিচালনার জন্য যায়, সারা পাকে আমি দেখেছি বিভিন্ন কোর্টে কোর্টে সিনিয়রদেরকে নিয়ে যেতেন মামলাটা পরিচালনা করার জন্য। কোন কোর্ট সেদিন রাজি হচ্ছিল না মামলাটা শোনার জন্য, তারা এম্বারেস ফিল করছিল। কোন কোর্ট সেদিন মামলাটা নিচ্ছিল না। পরবর্তীতে যে কোর্টে মামলা রায় হলো, হাইকোর্টে, দুইজন বিচারপতি দুই ধরনের মত দিলেন। তৃতীয় বেঞ্চে শেষ পর্যন্ত মামলাটা রায় হলো, পূর্ণাঙ্গ রায়। তো বারবার সেই বঙ্গবন্ধু হত্যা মামলায় কত ধরনের ষড়যন্ত্র শিকার হয়েছে আমি দেখেছি। যে কুচক্রী মহল এখনো চাচ্ছিল না যে বঙ্গবন্ধু হত্যা মামলাটা সঠিকভাবে রায় এবং বিচারটা হোক, সুষ্ঠু বিচার হোক। কিন্তু বঙ্গবন্ধু কন্যা, তিনি বাঙালি জাতিকে বলেছিল যে এই বাঙালি জাতি যে আজকে বঙ্গবন্ধু হত্যার জন্য বাংলার মানুষ পৃথিবীর কাছে যেভাবে প্রশ্নবিদ্ধ, যে কলঙ্কজনক অধ্যায়, সেই অধ্যায় কিছুটা হলেও গ্লানি দূর করার জন্য এই সব খুনিদের যেন বিচার হয়, এই খুনিদের যেন ফাঁসি হয়, এবং বঙ্গবন্ধু কন্যা ক্ষমতায় এসে আইনের সঠিক প্রয়োগ উনি দেখিয়েছেন। উনি কিন্তু অন্যায়ভাবে কাউকে শাস্তি দেন। আইন যেটা বলেছে, আইন যাদেরকে ফাঁসি দিয়েছে আইনের মাধ্যমে, ঠিক ওই লোকদের, সেই আসামিদের ফাঁসি হয়েছিল। এখনো বিভিন্ন দেশে বঙ্গবন্ধু হত্যার সাথে যেসব খুনিরা জড়িত আছে, বিভিন্ন দেশে তারা অবস্থান করছে।
এবং আমরা দেখেছি বিভিন্ন সময়ে বাংলাদেশে তারা বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করেছে, জঙ্গির মতো হামলা, জঙ্গি সংগঠন তৈরি করে শেখ হাসিনাকে মারার চেষ্টা করেছে এবং এই দেশের স্বাধীনতাকে ভুলুণ্ঠিত করার জন্য বারবার তারা অপচেষ্টা করছে। যা আমাদেরকে এই আজকের 15 আগস্টে আমাদের সবাইকে শপথ নিতে হবে, বাংলার ইতিহাস যারা বিকৃত করেছে, বাংলাদেশকে যারা স্বাধীনতা নষ্ট করেছে, সে সমস্ত কুচক্রীদেরকে আমরা প্রশ্রয় দেব না। আমরা 15 আগস্টের শোককে শক্তিতে ধারণ করতে চাই, শক্তি ধারণ করে আমরা সেই কাল নাগিনীদের দংশন থেকে আমরা দেশকে মুক্ত করতে চাই। আমরা দেশের মানুষের স্বাধীনতা, সার্বভৌমতা আবার প্রতিষ্ঠিত করতে চাই। আর বঙ্গবন্ধুর আদর্শ বাস্তবায়ন করার জন্য তার কন্যা শেখ হাসিনা যে প্রত্যয় নিয়েছেন, সে প্রত্যয় বাস্তবায়নের জন্য আমরা যেন সবাইকে সহযোগিতা করি। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বাংলা। ধন্যবাদ অ্যাডভোকেট রাশিদা পারভিন আপাকে। অত্যন্ত তথ্যবহুল আলোচনা তিনি করলেন। এই পর্যায়ে আমরা চলে যাচ্ছি সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট নাভানা আক্তার কাছে তার বক্তব্য রাখার জন্য। জি, ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ জানাই এনসিসি পরিবারের সকল কলাকুশলীদেরকে আমাকে এই শোকাবহ দিনের এই আবেগঘন রাতে আমাদেরকে একত্রিত করার জন্য ধন্যবাদ জানাচ্ছি। আমার বড় ভাই এস.এম. নজরুল ইসলাম ডিএজি, আমার বড় বোন অ্যাডভোকেট রাশিদা পারভিন আপাকে এবং দর্শক শ্রোতা যারা শুনছেন, মাসুম বিল্লাহ ভাই সঞ্চালনা করছেন, আপনাদের সবাইকে আসসালামু আলাইকুম। 15ই আগস্ট শোকাহত মাস। 15ই আগস্ট মানে হাজার হাজার বুলেটের আঘাতে ঝাঁঝরা হওয়া বঙ্গবন্ধুর দেহখানি। 15ই আগস্ট মানে 32 নম্বরের দেওয়াল থেকে খসে পড়া রবীন্দ্রনাথের দরবেশওয়ালা ছবিখানি। 15ই আগস্ট মানে হাজার হাজার বুলেটের আঘাতে বঙ্গমাতার নিথর দেহখানি। 15ই আগস্ট মানে বুলেটের আঘাতে মস্তিষ্ক বিদীর্ণ হওয়া 10 বছরের শেখ রাসেলের থেমে যাওয়া পৃথিবী। 15ই আগস্ট মানে বঙ্গবন্ধুর সহ তার স্বজনদের হারানোর পৃথিবীর নিকৃষ্টতম হত্যাযজ্ঞ, যেটা আমরা পৃথিবীর ইতিহাসে জঘন্যতম হত্যাযজ্ঞ হিসেবেই দেখি। পৃথিবীতে এত রাজনৈতিক নেতৃবৃন্দকে বিভিন্ন সময়ে বিভিন্ন ষড়যন্ত্রের শিকার হয়ে প্রাণ নাশের সৃষ্টি করা হয়েছিল, কিন্তু বাংলাদেশই একটা অন্যতম দেশ এবং বঙ্গবন্ধুর পরিবারে একটা অন্যতম পরিবার, যে পরিবারে শুধু বঙ্গবন্ধুকেই হত্যা করা হয়নি, রাষ্ট্রনায়ক হিসেবে বঙ্গবন্ধুর সাথে বঙ্গবন্ধু পরিবারের সকল সদস্যকে, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব, তার 2 পুত্র শেখ কামাল, শেখ জামাল এবং 10 বছরের শিশু পুত্র শেখ রাসেল, 2 নব পরিণীতা বধূ পারভিন জামাল এবং পারভিন জামান এবং রোজি কামাল, পারভিন কামাল এবং রোজি জামাল সহ বঙ্গবন্ধুর আপন ভাই, বঙ্গবন্ধুর ভাগ্নি বেবি সেরনিয়াবাদ, তারপরে বঙ্গবন্ধুর আরেক ভাগ্নে, তারপরে সুকান্ত বাবু, 4 বছরের সুকান্ত বাবু, সেও কিন্তু সেই বুলেটের আঘাতে তার দেহখানি ঝাঁঝরা করে দিয়েছিল। শুধু সেটা করেই থামেনি, বঙ্গবন্ধুর ভাগ্নে বিশিষ্ট মুক্তিযুদ্ধের সংগঠক, অন্যতম সংগঠক ফজলুল হক মনিকে এবং তার অন্তঃসত্ত্বা স্ত্রী আরজুমনিকেও হত্যা করা হয়েছিল। একই সাথে বঙ্গবন্ধুর সে বিভিন্ন স্বজনদের বাড়িতে সেদিন ঘাতকেরা হত্যাযজ্ঞ চালায় এবং সেই হত্যাযজ্ঞে বঙ্গবন্ধুর গোটা পরিবারের আত্মীয় স্বজন যেখানে আসে সবাইকে নির্মূল করে দেওয়ার যে পায়তারা, সেটা করেই তারা ক্ষান্ত হয়নি। তারা মুক্তিযুদ্ধের
আমি বলবো মুক্তিযুদ্ধের 56,000 বর্গ মাইলের যে লাল সবুজের পতাকা, সেই পতাকার উপর হামলা করেছিল এবং সেই পতাকাটাকে খামচে ধরেছিল ছিন্ন বিচ্ছিন্ন করে দেওয়ার জন্য। মুক্তিযুদ্ধের অন্যতম স্বাধীনতার বিরোধী হয়ে এরা বাংলাদেশটাকে নেতৃত্ব শূন্য করে দেওয়ার জন্য যে পায়তারা করেছিল, সেটা তারা টার্গেটে সেই দিন পৌঁছে গিয়েছিল এবং তারা সেভাবে সফল হয়েছিল। কিন্তু তারা যে বঙ্গবন্ধুকে হত্যা করেছিল, সেই বঙ্গবন্ধুর মঞ্চে যারা ছিল, হত্যা করার মঞ্চে যারা ছিল, তাদের অনেকের ফাঁসি হয়েছে, তাদের কিছু আসামি বিদেশে পালায় আছে, কিন্তু তাদের আনার জন্য সর্বাত্মক চেষ্টা চলছে। বাট যারা কুশীলব ছিল, যারা পৃষ্ঠপোষকতা করেছে, যারা তাদেরকে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় রাজনীতিতে পুনর্বাসন করেছে, তাদের রাষ্ট্রদূত হিসেবে বিভিন্ন দেশে দেওয়া হয়েছিল, সেই কুশীলবদের কিন্তু বিচার হয়নি। যদিও আমরা জানি যে খুনি মুস্তাক ছিলেন চার্জশিটভুক্ত আসামি, কিন্তু খুনি মুস্তাক দুর্ভাগ্যজনক ভাবে আগেই মারা গিয়েছিলেন, সেই জন্য তাকে বিচারের মুখোমুখি করা যায়নি। কিন্তু এই বঙ্গবন্ধু হত্যার অন্যতম নায়ক ছিলেন জিয়াউর রহমান, এবং তাদের যে খুনিদের পৃষ্ঠপোষকতা করেছেন ধারাবাহিকভাবে এরশাদ, এবং খালেদা জিয়াও তাদেরকে পৃষ্ঠপোষকতা করেছেন, তার বিভিন্ন প্রমাণ আমরা পেয়েছি। আমরা যদি দেখি যে ইতিহাস পর্যালোচনা করি, তাহলে দেখতে পাই যে জিয়াউর রহমান যখন খুনি মোস্তাক যখন ইন্ডেমনিটি অধ্যাদেশ বাতিল করেছিল, বঙ্গবন্ধু হত্যার রায় বিচার যাতে রহিতকরণ আইন করা হয়েছিল, সেই ইন্ডেমনিটি অধ্যাদেশকে পঞ্চম সংশোধনীর মাধ্যমে এই আমাদের সংবিধানকে কাটাছিড়া করে এবং আমাদের মুক্তিযুদ্ধে অর্জিত যে সংবিধান, সেই সংবিধানকে রক্তাক্ত করে জিয়াউর রহমান পঞ্চম সংশোধনী করে এই ইন্ডেমনিটি অধ্যাদেশকে স্থায়ী করেছিলেন, এবং এটা করে বাঙালি জাতিকে স্তম্ভিত করেছিল যে এই হত্যার সাথে যে জিয়াউর রহমান প্রত্যক্ষভাবে জড়িত ছিল, সেটা আবারও প্রমাণ করেছে। এছাড়াও আমরা বঙ্গবন্ধু হত্যা রায়ের 6 নম্বর সাক্ষী এবং 45 নম্বর সাক্ষীর সাক্ষ্য দুটি যদি আমি একটু পড়ে শোনাতে চাই, তাহলে আমরা দেখতে পাবো যে বঙ্গবন্ধুর এই হত্যাকাণ্ডের সাথে যে জড়িত ছিল, জিয়াউর রহমান ওতপ্রোতভাবে জড়িত ছিল, সেটা ছিল তারা দুজনেই বলেছেন তাদের সাক্ষীতে তারা বলেছিলেন যে 6 নম্বর সাক্ষী বলেছেন যে তার দায়িত্ব ছিল জেনারেল শফিউল্লাহ সাহেবের কার্যালয়ে, কিন্তু সেখানে খুনি ফারুক এবং কর্নেল রশিদকে ঘোরাঘুরি করতে দেখা গেলে তখন শফিউল্লাহ সাহেব তাকে বলে, হামিদ সাহেব ছিলেন উনি, ওনাকে বলে যে ওরা কেন এখানে ঘোরাঘুরি করছে, তুমি একটু জিজ্ঞেস করো। তখন উনি গিয়ে জিজ্ঞেস করলে তারা বলে যে আমাদেরকে জিয়া রহমানের নির্দেশে 14ই আগস্ট বঙ্গবন্ধু হত্যার কয়েক ঘন্টা আগেই তাদেরকে সেখানে ঘোরাঘুরি করতে দেখা যায়। এটা 6 নম্বর সাক্ষী। এবং 45 নম্বর সাক্ষী বলেছিলেন যে যখন বঙ্গবন্ধুকে হত্যা করা হয়েছে এই খবর শোনার পরে উনি যখন যাচ্ছিলেন শফিউল্লাহ সাহেবের বাসভবনে, যাওয়ার আগেই উনি জিয়াউর রহমানের বাসায় ঢোকেন এবং গিয়ে বলেন যে আপনি কি শুনেছেন যে বঙ্গবন্ধুকে হত্যা করা হয়েছে? তখন উনি বাংলা বলতে পারতেন না জিয়াউর রহমান, উনি ইংরেজিতে বলেছিলেন, যেহেতু উনি পাকিস্তানি বড় হয়েছিলেন সেহেতু উনি ইংরেজিতে বলেছিলেন যে সো হোয়াট, মানে তাতে কি, বা রাষ্ট্রপতি মারা গিয়েছে, ভাইস প্রেসিডেন্ট ইজ হিয়ার। এই কথা থেকে আমরা বুঝতে পারি যে তিনি মর্মাহত হননি, উনি উস্কানি দিয়েছেন। এবং বিভিন্ন সময়ে আমরা কর্নেল রশিদ এবং কর্নেল ফারুক যখন লন্ডনে 1972 সালে বিভিন্ন ইয়েতে 1975 সালের পরে যখন ওরা বিভিন্ন জায়গায় 75-এর পরে সাক্ষাৎকার দিয়েছিল লন্ডনের সানডে পত্রিকায়, তখন তারা বলেছিল যে
আমরা বঙ্গবন্ধুকে হত্যার পরিকল্পনা করি এবং মেজর জিয়ার সাথে দেখা করি, তখন উনি বলেছিল যে গো হেড, তোমরা চালিয়ে যাও, আমি আছি তোমাদের সাথে, আমি আছি। এই কথার অর্থ কিন্তু এটাই যে সে একজন সরকারি কর্মকর্তা হয়ে যারা এই কাজ করছে তাদেরকে পুলিশের হাতে সোপর্দ না করে সে রাষ্ট্রদ্রোহিতার কাজ করেছে, সেই হিসেবেও কিন্তু সরাসরি ভাবে জিয়াউর রহমান এটার সাথে জড়িত ছিল। তো এতে কতগুলা প্রেক্ষাপট, সেই প্রেক্ষাপট থেকে আমাদের এবং আমাদের প্রজন্মের কাছে এই এই যে পৃষ্ঠপোষক এবং এই যে কুশীলব যারা এদেরকে দিয়ে বেনিফিশিয়ারি হয়েছে, তাদেরকে রাষ্ট্রের এখন সময়ের দাবি তাদের মুখ উন্মোচিত করে জাতি এবং এই প্রজন্ম যেন তাদের নামগুলো জানতে পারে, যারা জাতির সাথে বিশ্বাসঘাতকতা করলো। বঙ্গবন্ধু জীবনের অধিকাংশ সময়ে অন্ধকার প্রকোষ্ঠের কারাগারে কাটিয়েছে, যার পরিবারের সাথে সময় কাটাতে পারেনি। তার বড় মেয়ে, একমাত্র মেয়ে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার বিয়েটাও উনি দিতে পারেননি, উনি তখন কারাগারে ছিলেন। ওনার একমাত্র নাতি সজীব ওয়াজেদ জয় যখন ভূমিষ্ঠ হয় তখনও কিন্তু বঙ্গমাতা সহ জননেত্রী শেখ হাসিনা, শেখ রেহানারা ইতে ছিলেন, অন্তরীণ ছিলেন, তাদেরকে অবরুদ্ধ করে রাখা হয়েছিল। সেই অবস্থায় শুধুমাত্র জননেত্রী শেখ হাসিনা যখন পেইন ওঠে তখন শুধুমাত্র তাকেই অ্যালাউ করা হয়েছিল হসপিটালে যাওয়ার জন্য, বঙ্গমাতাও সেদিন সাথে যেতে পারেননি। এই যে যারা দেশের জন্য জাতির জন্য এত নিবেদিত ছিল তাদেরকে নির্মম ভাবে হত্যা করা হয়েছিল, এটা শুধু ঘৃণ্যতম না, ইতিহাসের ঘৃণ্যতম একটা অধ্যায় হিসেবে আমরা এটা আখ্যায়িত করতে পারি। বঙ্গবন্ধু এত বড় একজন নেতা ছিলেন, উনি 1973 সালের একটি নোটবুকে ইংরেজিতে লিখেছিলেন যে আমি একজন মানুষ হিসেবে সমগ্র মানব জাতিকে নিয়ে আমি ভাবি, একজন বাঙালি হিসেবে বাঙালির সাথে সম্পর্কিত সবকিছুকে নিয়ে আমি ভাবি। এই নিরন্তর সম্পৃক্তির উৎস ভালোবাসা, অক্ষয় ভালোবাসা, আর এই ভালোবাসা আমার জীবন, আমার রাজনীতি। আমরা এ থেকে বুঝতে পারি যে মানুষ কতটুকু দেশপ্রেমিক হলে যে তার সংসার, জীবন এবং সবকিছুকে তোয়াক্কা করে সে শুধু মানুষের এবং পরাধীনতা শৃঙ্খল থেকে এ জাতিকে মুক্ত করার জন্য জীবনপণ লড়াই করে গেলেন। মানুষকে ভালোবাসার রাজনীতি শুধু বঙ্গবন্ধু করে গেছেন, সেই যে তাদের ধারাবাহিকতা, সেই ধারাবাহিকতা জননেত্রী শেখ হাসিনা আজও ধারণ করে আছেন। বঙ্গবন্ধু প্রত্যেকটা সেক্টরে যে ভিত রচনা করে গিয়েছিলেন 3.5 বছরে, সেই ধারাবাহিকতায় জননেত্রী শেখ হাসিনা সেই ভিত্তির উপর, প্রস্তরের উপর অবস্থান করে আজও বাংলাদেশকে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ার জন্য জননেত্রী শেখ হাসিনা অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন। যারা দেশের অরাজকতা সৃষ্টি করছে, দেশের নাশকতা সৃষ্টি করে, আমরা দেখতে পাই যে বঙ্গবন্ধুকে শুধু হত্যা করেই তারা ক্ষান্ত হয়েছে সেরকম না, তারা কিন্তু এখনো শক্তিশালী। দেখেন সেই ধারাবাহিকতায় বঙ্গবন্ধু হত্যার পরে তাদের একই ধারাবাহিকতায় তারা জাতীয় চারনেতাকে কারা অভ্যন্তরীণ কক্ষে তাদেরকে হত্যা করা হলো। সেই একই ধারাবাহিকতায় তারা 21শে আগস্টে গ্রেনেড হামলা করে জননেত্রী শেখ হাসিনা সহ আওয়ামী লীগের সকল নেতা কর্মীকে হত্যা করার যে পায়তারা করলো, সেটা কিন্তু এই ষড়যন্ত্রেরই একই ধারাবাহিকতা, এটা একই সূত্রে গাথা এবং এটা মুদ্রার এপিটুপি। সুতরাং তারা প্রতিনিয়তই বাংলাদেশ আওয়ামী লীগ বনাম এই বিএনপি সহ যতগুলো দল আছে এরা অঙ্গাঙ্গী ভাবে জড়িত এবং এরা সবসময় চায় যে দেশের রক্তাক্ত প্রান্ত সৃষ্টি হোক, দেশে অরাজকতা সৃষ্টি হোক, দেশের মানুষ যেন শান্তিতে থাকতে না পারে। এই যে তাদের একটা নীল নকশা, সেটা বাস্তবায়ন করার জন্য তারা বিভিন্ন ভাবে দেশের মধ্যে অরাজকতা সৃষ্টি করে এবং দেশের সম্পদ নষ্ট করে, দেশের মানুষকে অক্লান্ত পরিশ্রম করে দেশের মানুষকে অশান্ত সৃষ্টি করে। বঙ্গবন্ধু বিচারের রায় জননেত্রী শেখ হাসিনা বাস্তবায়ন করেছিলেন 21 বছর পরে। সে অকুতোভয় সাহসী নারী জননেত্রী শেখ হাসিনা যেটা করেছিলেন সেটা করতে তার যে বিচারের প্রক্রিয়া, সেই প্রক্রিয়াটা সাধারণ ভাবেই হয়েছিল। সেই সাধারণ ভাবে করার জন্য জননেত্রী শেখ হাসিনা
যে ধৈর্যের এবং সাহসিকতার পরিচয় দিয়েছেন তাতে জাতি স্তম্ভিত। কারণ হচ্ছে যে জাতি দেখেছে যে জননেত্রী শেখ হাসিনা পরিবার এই দেশের জন্য, এই মানুষের জন্য, এই 7.5 কোটি মানুষের জন্য যেভাবে নিজেদেরকে ত্যাগ স্বীকার করেছেন, নিজের বাবাকে সময় মতো কাছে পান নাই, প্রত্যেকটা সন্তানই যখন বাবাকে কাছে পায় সেই সময়ও যখন তারা কাছে পাননি, সেই অবস্থায়ও তারা দেশের জন্য মেনে নিয়েছেন, সকল ত্যাগ তিতিক্ষার ঊর্ধ্বে যখন উঠেছিলেন, তারপরেও বঙ্গবন্ধুকে হত্যা করার পরে যে বুলেট দিয়ে বঙ্গবন্ধুকে হত্যা করা হলো, দেখেন প্রকৃতির বিচার কিন্তু অলক্ষ্যেই হয়। যে বুলেট দিয়ে জননেত্রী শেখ হাসিনা এবং শেখ রেহানা পিতৃহারা, মাতৃহারা এবং স্বজনহারা হয়েছিলেন, সেই একই বুলেটের আঘাতে খালেদা জিয়াও কিন্তু স্বামীহারা হয়েছেন, তারেক জিয়া এবং তার ভাই কোকো কিন্তু পিতৃহারা হয়েছেন। প্রকৃতির যে বিচার, সে বিচার অলক্ষ্যেই চলে, সেখানে কিন্তু কোনো সৌর শাসকের রক্তচক্ষুকে পরোয়া করে না। প্রকৃতি তার নিজস্ব বলয়ে তার বিচার করে যান। তো আমরা যে শোকের মাসের কথা বলতে চাই, বঙ্গবন্ধু আমাদের কাছে যে স্তম্ভ হয়ে আছেন, শোকের মাসে আমরা প্রত্যেক বছরে বঙ্গবন্ধুর এই শোকের চেতনাকে শানিত করে আমরা নতুন ভাবে শপথ নিতে চাই। আমরা বঙ্গবন্ধুর দেশপ্রেমে উদ্বুদ্ধ হতে চাই, বঙ্গবন্ধুর আদর্শকে ধারণ করতে চাই। জননেত্রী শেখ হাসিনা যে অক্লান্ত পরিশ্রম করে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ার জন্য আবার তারা সেই বাংলাদেশে এসেছেন, জননেত্রী শেখ হাসিনা এবং শেখ রেহানা আবার দুই বোন যে বাংলাদেশে তাদের সব স্বজনকে হারিয়েছেন, সেখানে আবার এসে এই দুঃখী মানুষের পাশে দাঁড়িয়ে বাংলার মানুষের মুখে হাসি ফোটানোর জন্য, বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ার জন্য কাজ করে যাচ্ছেন। সেই বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে যদি আমরা জননেত্রী শেখ হাসিনাকে সহযোগিতা করি এবং আমাদের সহযোগিতার হাত প্রসারিত করি, তাহলেই মনে হয় বঙ্গবন্ধুর এই শোক আমরা কিছুটা হলেও শক্তিতে পরিণত করতে পারবো। কারণ বঙ্গবন্ধুর স্বপ্নই ছিল ক্ষুধামুক্ত, দারিদ্র্যমুক্ত, শোষিত, নিপীড়িত মানুষ যাতে স্বস্তি পায় এবং পরাধীনতার শৃঙ্খল থেকে মানুষ যেন মুক্ত হয়ে স্বাধীনতার বাতাসে নিঃশ্বাস নিতে পারে এবং মাথা উঁচু করে বিশ্ব দরবারে দাঁড়িয়ে বলতে পারে যেন আমরা বাঙালি, আমরা বাঙালি জাতি, আমাদের পরিচয় আমরা বাঙালি। সেই যে বাঙালি পরিচয়ের জন্য বঙ্গবন্ধু জীবনের সবটুকু সময় লড়াই করে গেলেন এবং জীবন উৎসর্গ করে দিয়ে এই বাঙালিকে বুঝিয়ে দিয়েছেন যে বাঙালি জাতি দেশ প্রেমের জন্য জীবন বাজি রাখতে পারে। সেই দিক বিবেচনা করে আমরা বঙ্গবন্ধুর আত্মার এবং বঙ্গবন্ধু সহ যারা শহীদ হয়েছেন সেই 15ই আগস্টের কালো রাতে, তাদের সকলের আত্মার প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করছি। এবং সেই সাথে যারা জাতীয় 4 নেতা এবং 30 লক্ষ শহীদ, 2 লক্ষ বোনের সম্ভ্রম এবং বিগত দিনের যত আন্দোলনেই যারা শহীদ হয়েছেন তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। বঙ্গবন্ধুর সাথে আজকের এই শোক দিবসে বলতে চাই যে কোভিডে আক্রান্ত হয়ে মানুষ যখন দিশেহারা, জননেত্রী শেখ হাসিনা যখন অক্লান্ত পরিশ্রম করে বৈশ্বিক মহামারীতে বিশ্ব যেখানে থমকে গিয়েছে, জননেত্রী শেখ হাসিনার সাহসিকতা এবং সুদূর প্রসারী চিন্তা চেতনার জন্য আমরা আল্লাহর রহমতে আল্লাহর কাছে শুকরিয়া করি যে জননেত্রী শেখ হাসিনা আমাদের অনেকটা ভালো রাখতে চেষ্টা করেছেন এবং অনেকটা পেরেছেন। আমরা যদি সাহায্যের হাত প্রসারিত করি এবং মানবিক হই, তাহলে আমরা আমাদের আশেপাশে যারা আছে তাদেরকে যদি সাহায্যের হাত প্রসারিত করে সবাই সবার পাশে দাঁড়াই, মানবিক হই, বঙ্গবন্ধুর উদার রাজনীতির যে আদর্শ আমরা ধারণ করি সেটা যদি বাস্তবায়ন করি, তাহলে মনে হয় বঙ্গবন্ধু শান্তি পাবে এবং বঙ্গবন্ধু সেই সোনার বাংলা গড়তে পারবে। পরিশেষে বলতে চাই, আসুন সকলে দেশপ্রেমে উদ্বুদ্ধ হই এবং এই যারা রক্ত প্রান্তর দেখতে চায়, জনগণের জীবন নাশের কারণ হয়,
এবং জনগণের উন্নয়নের ধারাকে ব্যাহত করতে চায় তাদেরকে প্রতিহত করি, তাদেরকে এই বাংলা থেকে চিরতরে নির্মূল করার জন্য সকলে সমবেত হই। আমাদের জন্য, আমাদের প্রজন্মের জন্য বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ার জন্য জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করি এবং সকলে আবার সেই ক্ষুধামুক্ত দারিদ্র্যমুক্ত বাংলাদেশ যদি করতে পারি, তাহলে বঙ্গবন্ধুর সারা জীবনের যে ত্যাগ তিতিক্ষা সেটা হয়তো সার্থক হবে। আজকের দিনে সবাইকে সবার জন্য গভীর শ্রদ্ধা জ্ঞাপন করছি এবং এনসিসি পরিবারের এত সুন্দর একটি আয়োজন করার জন্য আমি আপনাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। ধন্যবাদ সবাইকে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক জননেত্রী শেখ হাসিনার। ধন্যবাদ অ্যাডভোকেট নাভানা আক্তার, সাবেক সংসদ সদস্যকে। তো এ পর্যায়ে আমি সংক্ষিপ্ত আজকের আলোচনার সমাপ্তি এবং সংক্ষিপ্ত একটু আলোচনা রেখে আজকে অনুষ্ঠান সমাপ্তি ঘোষণা করবেন এস.এম. নজরুল ইসলাম স্যার। আপনার মাইকটা আনমিউট করে নেন। ধন্যবাদ বোন নাভানা এবং ইয়েকে। সবচেয়ে বড় কথা হলো কি শুনে, আল্লাহ যখন যাকে যেভাবে ভালোবাসে সেই জায়গা থেকে তো সরে আসা যায় না। বঙ্গবন্ধুর আত্মা এমনই এক পরিবার থেকে আসছিল, এমনই এক পরিবেশ থেকে আসছিল, সেই আত্মা যেখানে গেছে সেখানেই সার্থক হয়েছে। বঙ্গবন্ধুকে যারা হত্যা করেছে তারা কোথাও সার্থক হতে পারেনি, অর্থাৎ অন্যায়কারীরা কখনই সার্থক হয় না। তার কারণ বঙ্গবন্ধুকে হত্যা করে তারা গোটা বঙ্গবন্ধুর আত্মীয়, যেমন আপনি দেখেন বঙ্গবন্ধুর আত্মীয় বলতে নাসির ভাইকে হত্যা করলো, একই সাথে শেখ মুনিরকে হত্যা করলো, তার পরিবারের সবাইকে হত্যা করলো। তারা মনে করেছিল গোটা পৃথিবী থেকে বঙ্গবন্ধুর নাম মুছে ফেলবে। আসলে আল্লাহ যাকে ভালোবাসে তাকে তো মুছে ফেলতে পারে না। দুই বোন বেঁচে গেছে, যে কোনো ভাবে বেঁচে যাবে। বাংলাদেশের তাদের আসার মতো সুযোগ তারা করে দেয় নাই। আমি নাভানার কথাটা সুর ধরে বলছি, যিনি এই পরিকল্পনার সাথে অংশগ্রহণ করেছিলেন তিনি কি অবস্থায় গেছেন সেটা নাভানা পরিষ্কার ভাষায় বলছে যে আল্লাহ বিচার করেছে, কিন্তু বিচারের পরে আল্লাহ কিন্তু আমাদেরকে ঠকান নাই। আমি আবারও বলি, আল্লাহ আমাদেরকে ঠকান না, আমাদের জন্য বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে এবং শেখ রেহানাকে মানে তবক বলে, আমরা যেটা বলি দরগায় গেলে তবক খাইতে দেয় না, ঠিক সেভাবে আমাদের জন্য রেখে দিয়েছে। এবং সেই তবক আমাদের কাছে আইসা আবার ঠিক আমাদের দেশের মানুষকে, কারণ আমি আপনাকে মাঝে মাঝে প্রায় বলি, একটি মানুষ, একজন পুরুষ মানুষ আমাকে যদি কেউ ধমক দেয় 2 বেলা বা 2 দিন ভয় দেখায়, তার পরের দিন আমি যাবো না। শেখ হাসিনা 19 বার হত্যা করার চেষ্টা করছে, বাংলাদেশ আছে, বাংলাদেশের রাজনীতি করতেছে। শেখ হাসিনার ছেলে জয় আহামরি কোনো জ্ঞানী বা বিজ্ঞানী বা একটা বুদ্ধিজীবী না, ভালো ফ্যামিলি, আল্লাহ তাকে ভালোবাসে এবং তার বাবা একজন ভালো বিজ্ঞানী ছিলেন। সে কি করলেন, বাংলাদেশের মানুষকে আজকে ডিজিটাল পদ্ধতিতে আনিয়ে একটা ফ্রেমে তৈরি করে দিলেন এবং গোটা বাংলাদেশ না গোটা পৃথিবীতে আজকে আমরা এই যে দুর্যোগময় এবং প্যান্ডামিক অবস্থার মধ্যে আমরা ভালো আছি। শেখ হাসিনার মেয়ে পুতুল কি করতেছে, এই দেশের নিরীহ গরিব অসহায় মানুষের জন্য তার যে শ্রম সেটা আপনারা সবাই দেখছেন। একই সাথে শেখ রেহানার মেয়ে পুতুল কি করতেছে, সেখানে ইংল্যান্ডের মতো একটি জায়গায় নিজের অবস্থান। অর্থাৎ আল্লাহ মানুষকে যুগে যুগে সৃষ্টি করে, আমি যে কথা প্রথমে বলছিলাম, আল্লাহ মানুষকে সৃষ্টি করে মানুষের জন্য। যারা মানুষের কল্যাণ না করে তারা ধ্বংস হয়, ধ্বংস হয়ে যাবে, এবং এটাই নিয়ম। প্রত্যেকটা মানুষের পিছনে ইবলিস শয়তান বসে থাকে। ইবলিস বারবার বলে, হে আল্লাহ, তুমি আমাকে যখন ব্যস্ত থেকে বের করে দিয়েছো আর মানুষকে সিজদা করিনি বলে তুমি আমাকে যখন শয়তান হিসেবে স্বীকৃতি দিয়েছো, তুমি আমাকে এইটুকু সুযোগ দাও আমি যেন মানুষের পিছিয়ে থেকে তোমার পথ থেকে তাকে সরাতে পারি। আল্লাহ মিটি মিটি হাসে। তার কারণ কি, আল্লাহর বক্তব্য বললে আমি গ্রাম্য ভাষায় বলছি যে আল্লাহ বুঝে যে তুই যতবারই তুই ফিরে এনেস না কেন আমি তার সাথে আছি, আমার বান্দাকে আমি ভালোবাসি, আমার বান্দা একবার ক্ষমা চাইলে আমি তাকে ক্ষমা করে দিই। আর বেঈমান ইবলিস বা মুনাফিক বা আমরা যাদেরকে কাফির বলি তারা কখনোই এটা বুঝতে পারে না বলেই 1757 সালে পলাশির যুদ্ধে মির্জাফরের জন্ম হয়েছিল, মোস্তাকের জন্ম হয়েছে। এখন আমাদের দেশে সেই মোস্তাকের বংশধররা, মির্জাফরের বংশধর অবশ্যই আছে, থাকবে। আমি এই শোকের দিনে শুধু এইটুকুই আবারও নেটওয়ার্কের সমস্যা।
তারা যা করার করেছে, তারা যা করার আবার আনমিউট করে নেন, মিউট হয়ে গেছে। সকলকে ঈমান দাও, সৎ অসৎ খারাপ ভালো যেই থাকুন তাদের ঈমান দাও, তারা জানো এই বাংলাদেশের মানুষের জন্য, বাংলাদেশের মানুষের জন্য করে, যা অপরাধ করেছে তার জন্য ক্ষমা চায়। আল্লাহ ক্ষমা করার মালিক। আমি আমার নেত্রীর জন্য দোয়া করবো, হে আল্লাহ এই শোকের দিনে তুমি তার শোক সহ্য করার ক্ষমতা যেমন তুমি তাদেরকে দিয়েছো, আমাদেরকে উন্নয়ন করার যে শক্তি তুমি তাদেরকে দিয়েছো, ঠিক একইভাবে তাকে তার মানসিকতা দিয়ে আমাদেরকে ভালোবাসার যে সুযোগ তুমি আমাদেরকে দিয়েছো, থেকে আমাদের বঞ্চিত করিও না। আল্লাহ তুমি তার দীর্ঘ জীবন দান করো এবং বাংলায় মানুষকে বেঁচে থাকার জন্য সুন্দর একটা পরিবেশ দাও। এই শোকের দিবসে আমার শপথ হলো এই, আল্লাহ তুমি অসভ্য অসৎ অনাকাঙ্ক্ষিত লোকজনকে তুমি ঈমান দাও এবং তারা যারা বেঁচে আছে তারা যেন ঈমানের সহিত করতে পারে এই ব্যবস্থা করো। আর যারা আমাদের ক্ষতি করছে তাদের ক্ষতি তুমি তোমার মতো করে করো, আমরা তাদের ক্ষতি কামনা করি না। কারণ আল্লাহ আমাদেরকে শুধু এইটুকুই বলেছেন, আমরা কাউকে বিপদে ফেলাবার জন্য আসি নাই। বাংলাদেশের মানুষকে শেখ হাসিনা বঙ্গবন্ধু কন্যা হিসেবে নয়, বঙ্গবন্ধু দেশটাকে স্বাধীন করে দিয়ে গেছে, শেখ হাসিনা দেশটাকে উন্নত করে দিয়ে গেছেন। এবং আমরা আশা করি আগামী দিনে আমরা পৃথিবীর মধ্যে মানুষ হিসেবে বেঁচে থাকবো। আমাদেরকে যেন আর কেউ বলতে না পারে যে আমরা মোনাফেক বা আমরা বেঈমান, বা আমাদেরকে দেখলে যেন বলে না বলতে পারে যে আমরা বঙ্গবন্ধুর খুনি। আমাদেরকে যেন এইটুকু বলতে পারে যে আমরা বঙ্গবন্ধু খুনি না, আমাদের দেশে ইবলিশ শয়তানরা বঙ্গবন্ধুকে খুন করেছিল, আমরা তাদের বিচার করেছি, আমরা তার মানসিক তৃপ্তি নিয়ে আসি। কষ্ট আমাদের এই কষ্ট আমাদের জীবনে যাবে না, অর্থাৎ আমাদের জীবনে তো যাবে না, আমাদের পরবর্তী জেনারেশনের জীবনে যাবে না। কারণ এই জাতীয় শোক, এই শোকের মাসে শুধু বলছি, শোকের মাসের জন্যই বলছি না, এই শোক পৃথিবীর কেউ কোনোদিন সহ্য করতে পারে নাই। কারণ একটি জাতিকে যিনি সৃষ্টি করে দিলেন, সেই জাতির পিতাকে হত্যা করে, এবং হত্যা করে না শুধু, হত্যাকারীরা সদর্পে বলে বেড়ায় প্রায় 20 বছর, এটা পৃথিবীর কোথাও নাই। এবং খুনিরা যে এতটা দপট চলতে পারে এটা কোথাও পাবেন না আপনি। আমার একটা কথা বলছে যে খুনির বিচার সুন্দরভাবে করেছে, বিচারকে যে কিভাবে বিলম্বিত করেছে সেটা আমরা দেখেছি। আমরা বিচারাঙ্গনে থাকি, রায় হওয়ার পরে একজন বিচারক নিয়োগ না করার কারণে 5টি বছর মধু দামের সম্বন্ধে আমি বলবো না, উনি আইনজীবী ছিলেন, আইনমন্ত্রী ছিলেন, উনি একজন বিচারক নিয়োগ করেন নাই বলে বিচারক উচ্চ আদালতে সিদ্ধান্ত নিতে পারে নাই, এটাও ছিল, এটাও দেখেছি। ওনারা অনেক কিছু করেছেন, আল্লাহ তাদেরকে মাফ করুক, আমরা দোয়া করি। কিন্তু তারা কি করছে না করছে তার জন্য আল্লাহ তাদেরকে ক্ষমা করবেন কিনা সেটা তার ব্যাপার। কিন্তু আমরা এইটুকু বলি, আমরা তাদের জন্য কোনো কিছু বলবো না, কারণ আমরা বলবো এইটুকুই, হে আল্লাহ তারা পাপী, তারা তাপী, প্রত্যেকটা মানুষই তো মারা যাবে, তুমি তাদেরকে ক্ষমা করে দিও, আমরা তার জন্য ক্ষমা চাই। কিন্তু তারা যে কাজগুলো করছে তা ক্ষমার অযোগ্য। এই শোকের দিনে শুধু এইটুকুই বলবো, আল্লাহ এই জাতীয় শোক কাউকে দিও না, যে শোক সইতে পারে না, এই শোক সহ্য করার মতো না। তারপরও আমরা বাঙালি জাতি হিসেবে কষ্টের মধ্যে দিয়ে শোককে সহ্য করতেছি এবং এই শোককে শক্তিতে রূপান্তরিত করে আগামী দিনে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার মধ্য দিয়ে, করোনা প্যান্ডামিকের মধ্যে দিয়ে আমরা বেরোয় এই যে ক্ষতিটা আমাদের এই 2 বছরে হয়েছে, জননেত্রী শেখ হাসিনা যে উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতেছেন সেটা যারা বন্ধ করে দিয়েছেন সেটা যাতে আমরা পূরণ করতে পারি এবং আগামী দিন যাতে বাঙালি হিসেবে নিজেদের অস্তিত্বকে জানান দিয়ে গোটা বিশ্বে বাঙালি হিসেবে প্রতিষ্ঠিত থাকতে পারি, সেই দোয়া করি। আজকে এই বঙ্গবন্ধুর শোক দিবসে, জাতীয় শোক দিবসে এবং শোকের মাসে শুধু আমি একটা কথাই বলবো, আল্লাহ তুমি আমাদেরকে ক্ষমা করে দাও, পাপী তাপী যে যাই থাকুক না কেন, করোনা প্যান্ডামিক থেকে মুক্ত করে দাও এবং জননেত্রী শেখ হাসিনা হায়াতকে দীর্ঘায়ু করো এবং তিনি যেন আমাদের এই জাতিকে উন্নত জাতি হিসেবে পৃথিবীর মধ্যে প্রতিষ্ঠা করে যেতে পারেন, সেই দোয়াই রইল। এবং আল্লাহ তার বঙ্গবন্ধু সহ বাংলাদেশের যত স্বাধীনতা সংগ্রামে যারা অংশগ্রহণ করছেন, বিশেষ করে 15ই আগস্টে যাদেরকে অন্যায়ভাবে হত্যা করা হয়েছে, তাদেরকে তুমি জান্নাতুল ফেরদাউস নসিব করো। আল্লাহ হাফেজ।